এক মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আই গেস আজকে আইডি থেকে আসছি, রাইট? আজকে কি আইডি থেকে আসছি? আজকে কি সব ঠিকঠাক নাকি আজকেও গ্যাঞ্জাম আছে? কোনটা ভাই? আজকে আইডি থেকে আসছি না? চেক দিই ফার্স্ট। এই তো আজকে ঠিকঠাক, রাইট? আজকে ঠিক আছে না? এই তো ঠিক আছে। আজকে আইডি থেকে আসছি ভাই। কমেন্ট করতে পারি? হ্যাঁ, আজকে কমেন্ট করতে পারো। আমি আজকে নিজের পেজ থেকে নিজের অ্যাক্সেসই সরাই নিছি ভাই। মানে নিজেরাই নিজের পেজ থেকে সরাই দিছি, যেন পেজই না থাকে। মানে এখানে লাইভ নেওয়ার জন্য পেজ এখন আর আমিই নাই, বুঝছো? মানে নিজের পেজ নিজে ছেড়ে দিছি, ওই পেজের কন্ট্রোল এখন আর আমি নাই। মানে কি একটা অবস্থা, মানে দুনিয়া কতটা নিষ্ঠুর, আমি কতটা নিষ্ঠুর। না, আমি নিষ্ঠুর না, সরি। তোমরা না, ফেসবুক কতটা নিষ্ঠুর। আমি নিজের পেজ থেকে নিজেই সরে গেলাম এই এক লাইভ নিজের আইডি দিয়ে আসার জন্য। যাই হোক, হোয়াট এভার, বাট আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার টুডে। অ্যান্ড আপনারা যদি কাইন্ডলি আমাকে জানান যে আমার ভোকাল ক্লিয়ার কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা, দেন আই থিঙ্ক আই ক্যান স্টার্ট দ্য ক্লাস। সো কাইন্ডলি একটু আমাকে জানাইতে হবে। একটা মিনিট ভাইয়া, আপনার নেট কি আজকেও খারাপ হবে? ফার্স্ট অফ অল ভাইয়া, ইটস নট ইন মাই কন্ট্রোল যে নেট ভালো থাকবে না খারাপ থাকবে, এটা কমপ্লিটলি আমার কন্ট্রোলে না ভাইয়া। সো তুমি যদি এখানে আমাকে দোষারোপ করো, এখানে দোষ নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াই নাই, সত্যি নাই। যদি দোষ আমার হইতো, সেই দোষ আমার নিতে আমার কোনো প্রবলেম ছিল না। বাট যে দোষ আমার না, সেই দোষ আমি জীবনেও নিব না, ঠিক আছে? কারণ নেট আমার হাতে নাই, সত্যি আমার হাতে নাই। নেট কতক্ষণ স্টেবল থাকবে না থাকবে, ফেসবুক কতক্ষণ পর্যন্ত স্টেবলভাবে লাইভ ব্রডকাস্ট করতে দিবে, সেটা আমার হাতে না ভাইয়া। সো এখানে আমাকে দোষ দিলেও আমি দোষ নিচ্ছি না, সত্য কথা। তুমি আমাকে 1000 দোষ দিলেও এই দোষ আমি নিবই না, ঠিক আছে? আচ্ছা, ওকে, অল ক্লিয়ার। নমস্কার দাদা, নমস্কার। আমি একটু চা খেয়ে নিই, হালকা একটু চা পান করে নিই। সব ঠিক আছে? আমাদের জন্য আত্মত্যাগ করলেন, হালকা একটু করা লাগে, মানে হালকা না করলে ঠিক হয় না, ঠিক আছে? চল, সব ফকফকা ক্লিয়ার। ফকফকা ক্লিয়ার কি জিনিস? থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা, ওকে, আমি হালকা দেখো যে অল্প একটু বাকি আছে, অল্প একটু। ভোকাল ক্লিয়ার, ওকে। আমি আজকে একটা হেডফোন অর্ডার করছি, দেখি কদিন পর আসে। হেডফোন আসলে ক্লাস দেখি আস্তে আস্তে জুমের দিকে যাইতে পারি, শিওর না, দেখি। কারণ মাইক থাকলে আমি তোমাদের কথা শুনি না, আমার এয়ারপোর্টেও সমস্যা করে। সো আজকে একটা হেডফোন অর্ডার করছি। তোমরা কি মানে জুমে আরও বেশি খুশি হবা? যদি আমরা জুমে শিফট করি, তোমরা কি বেশি খুশি হবা? দেখি, আস্তে আস্তে জুমে যাওয়ার প্ল্যান আছে আমার। দেখি হেডফোনটা আসুক, হেডফোনটা আসার পর জুমে 2-1 ক্লাস নিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে দেন হোপফুলি প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো আস্তে আস্তে জুমে শিফট করব, আমার ইচ্ছা। আর ডিজিটাল বোর্ডের কথা চিন্তা করতেছি, তবে আমার আরেকটা প্যাশন আছে, সেটা হলো বোর্ড, কি বলে, গ্লাস বোর্ড, ঠিক আছে? গ্লাস বোর্ডে আমার খুব ভালো লাগে, যেটা সত্য। তোমরা কোনো দেখছো কিনা গ্লাস বোর্ডের ক্লাস? অস্থির লাগে, কাচের এই পাশ থেকে কাচের মধ্যে লিখতেছি। আচ্ছা, না, এফবি লাইভ, ওকে। জুম না ভাইয়া, ওকে ভাইয়া, নো, ওরে সবাই না করে দিছে। ওকে, দেন ফেসবুক লাইভ, ওকে। আমার ব্রোরা চায় না, সো ফেসবুক লাইভ, ওকে। অনেক আজাইরা পেঁচাল পারছি। এখন চলেন তাহলে আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে আমরা আসল ভিডিওতে, মানে মেইন ক্লাসে চলে যাই। চলো। এই যে তোমাদের হোমওয়ার্ক অনেকেই করছেন, দেখেছি আমি, অনেকেই করছেন। ভাই, হোয়াইট বোর্ডেই ক্লাস করেন। হ্যাঁ, আমি জুমে ক্লাস নিলেও ক্লাস হোয়াইট বোর্ডেই হবে। অ্যান্ড যদি ডিজিটাল বোর্ড কেনার সৌভাগ্য হয়, যদি উপরওয়ালা সেই দোয়া করে, আমাকে যদি কেনার সামর্থ্য দেয়, দেন আস্তে আস্তে হোপফুলি আমরা ডিজিটাল বোর্ডে শিফট করবো। বাট দেরি হবে, কারণ ওগুলোর দাম অ্যাকচুয়ালি অনেক বেশি, আমার কাছে এত টাকা পয়সা নাই ভাই, ঠিক আছে?
সো দেখা যাক, যেদিন ওটা কেনার সৌভাগ্য হবে দেন আস্তে আস্তে আমরা হোয়াইট বোর্ড থেকে ডিজিটাল বোর্ডে শিফট করবো, কারণ ওটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড লাইক অনেক সুযোগ সুবিধা আছে, লাইক অনেক কিছু আমি তোমাদের অ্যানিমেশনে দেখাইতে পারবো, তখন মানে ক্লাসটা আর একটু সুন্দর হবে, ঠিক আছে? তখন আমাদের একটা মানে ডেডিকেটেড একটা অ্যানিমেটর রেখে দিব, একটা ডেডিকেটেড একটা স্লাইড মেকার রেখে দিব, দেন একদম সব কিছু অ্যানিমেশনে চলবে অ্যান্ড আমি এই পাশে লিখে যাবো, অস্থির হবে, ঠিক আছে? ওইটা আস্তে আস্তে দেরি আছে, ঠিক আছে? বাট আপাতত আমাদের হোয়াইট বোর্ড আই গেস মোটামুটি ইন্টারঅ্যাক্টিভ আছে, খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো চলেন, আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, ঠিক আছে? অ্যান্ড হোমওয়ার্কটা অনেকেই সলভ করছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই তাদেরকে আমি কি বলবো, আসো এদিকে আসো, এদিকে আসো, যারা করো নাই আসো এদিকে আসো, এদিকে এদিকে দেখি গালটা এদিকে একটু বাড়া, গালটা এমনি কর, গালটা এমনি কর, এদিকে এদিকে আসছোস, গাল এমনি কর, এমনি কর, কর কর, করছোস, আয় টিস, করস নাই কেন? হোমওয়ার্ক দিছি করস নাই কেন? আবার আগা, আবার আগা, আবার আগা, আরেকটা খাবি, এগাল এগাল এগাল, এক গালে দিয়ে আবার বলবি ভাই বিয়ে হবে না, এগাল আগা, এগাল আগা, আগাইছোস, আগা এমনি করে আগা, আগাইছোস, টিস, যা এবার বিয়ে হবে, কিন্তু মায়েরও দিয়ে দিছি, চামে চামে দুইটা দিয়ে দিছি একদম। হোমওয়ার্ক করবি, করবি তো? হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্ক করস নাই কেন? হোমওয়ার্ক করবি, এরপর তো হোমওয়ার্ক করবি, হোক না হোক হোমওয়ার্ক করবি, ঠিক আছে? নাহলে কিন্তু একদম দিব, একদম মাইট দিব, ঠিক আছে? ওকে চলো হোমওয়ার্কের প্রবলেমটা যাই। কি বলেছিল? বলেছিল এই একটা অক্ষ আছে, ঠিক আছে? অক্ষের উপর দুইটা চার্জিত বস্তু রাখা আছে, এই পাশে 10 কুলম, এই পাশে -20 কুলম, ঠিক আছে? অক্ষের উপর দুইটা চার্জিত বস্তু রাখা আছে, এই পাশে 10 কুলম, এই পাশে -20 কুলম, আর দুইটার মধ্যবর্তী দূরত্ব বলেছে হলো 50 মিটার। কি বলছে? দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার। তোমাকে প্রশ্ন করছে অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান, মানে দুইটা প্রাবল্য, দেখো ওর জন্য একটা প্রাবল্য পাওয়া যাবে, ওর জন্য আর একটা প্রাবল্য পাওয়া যাবে। এখন যদি কেউ কইছো ভাই এগুলো জানি না, একদম কালকের ক্লাসে খুব ভালো মতো করাইছি, যারা এখন বলবি যে জানোস না, ধরে এমন মায়ের দিব, এমন মায়ের দিব ধরে। আচ্ছা আই থিঙ্ক সবই তো ক্লিয়ার আছে, আবার ইন্টারাপ্টেড দেখা গেল না, ঠিক আছে? এগুলো জানি তো, ওর জন্য একটা প্রাবল্য পাওয়া যাবে, ওর জন্য আর একটা প্রাবল্য পাওয়া যাবে, দুইটা প্রাবল্য পাওয়া যাবে। তোমার বলছে অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান, মানে ওই দুইটা প্রাবল্যের মান সমান। সেকেন্ড প্রশ্ন করছে কোন জায়গায় প্রাবল্য সমান। ভাইয়া প্রাবল্যের মান সমান আর প্রাবল্য সমানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমার কাছে মনে হইতে পারে দুইটা, কিন্তু দুইটা আসলে এক না, দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে। সেকেন্ড প্রশ্ন কি বলছে? কোন বিন্দুতে প্রাবল্য সমান, মানে উভয় প্রাবল্য সমান। 3 নম্বর প্রশ্ন বলছে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা পয়েন্ট নেই, একটা র্যান্ডম একটা পয়েন্ট, এই ধরো একটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা আমরা ধরলাম এই পয়েন্টটায় প্রাবল্যদ্বয়ের মান সমান, মানে ওর জন্য পাওয়া প্রাবল্য এবং ওর জন্য পাওয়া প্রাবল্যের কি মান সমান, কি মান সমান। তাহলে আমরা বলছিলাম যে পয়েন্টে প্রাবল্য বের করবা সেই পয়েন্টে কি করবা, +1 কুলম মানের চার্জ বসাবা। কি বলছিলাম? যে পয়েন্টেই তুমি প্রাবল্যটা বের করবা সেই পয়েন্টেই কি করবা, +1 কুলম মানের চার্জ বসাবা। এখন ধরো এই পয়েন্টটা 10 কুলম থেকে x মিটার দূরে, কতখানি দূরে? x মিটার দূরে। তাহলে বলো -20 কুলম থেকে এটা কতখানি দূরে ভাইয়া? এখান থেকে x মিটার দূরে, তাহলে বলো -20 কুলম থেকে কতখানি দূরে? টোটালটা হলো 50, টোটালটা কত? 50, এইটুক কত? x, তাহলে এইটুক কত হবে? 50 - x। বুঝো? বোঝনি? বোঝো? এইটুক হলো x, ধরলাম 10 থেকে x মিটার দূরে, টোটালটা হলো 50, তাহলে এইটুক কত হবে? 50 - x, তার মানে এই পাশ থেকে কতখানি দূরে? 50 - x মিটার দূরে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা ভালো, এখন বলো তাহলে x মিটার দূরে 10 কুলম্বের জন্য প্রাবল্য কত হবে? ধরো নাম দিলাম E1। কি বললাম? 10 কুলম্বের জন্য, 10 কুলম্বের জন্য, ধরো 10 কুলম্বের জন্য, এখানে লিখলাম 10 কুলম্বের জন্য কত? E1। E1 এর মান কত হবে? 9 × 10⁹। মাঝখানে তো তোমার বায়ু মাধ্যম, অন্য কোনো মাধ্যমের কথা বলে নাই। বলো ফর্মুলা Q/R², Q কত? 10, মধ্যবর্তী দূরত্ব কত? x, x²। ঠিক আছে, চলো -20 কুলম্বের জন্য প্রাবল্য কত হবে? 9 × 10⁹। এখন একটা কথা বলো, প্রাবল্য বের করার সময় চার্জের মান প্লাস বসান লাগে না মাইনাস বসান লাগে? অলওয়েজ প্লাস বসান লাগে, মাইনাস হলেও প্লাস। কেন? কারণ এই মাইনাস দিয়ে আমরা ডিরেকশনের কাজ করব, ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হতে পারে না। সো ভেক্টর রাশির যখন মান বের করবে, এখানে কি করতেছি? প্রাবল্যের মান বের করতেছি। যখন মান বের করবা কখনোই মান নেগেটিভ বসাবা না চার্জের, অলওয়েজ কি বসাবা? পজিটিভ বসাবা। বলতে বলতে আমার মুখে তো ভাই ফেনা উঠে গেল, বুঝছো? কতবার বলবো এটা? 20। বলো মধ্যবর্তী দূরত্ব কত? 50 - x, তাহলে 50 - x²। হইছে? হইছে। আর আমরা কি বলছি? এই পয়েন্টে দুইটা প্রাবল্যের মান সমান, এটা আমরা ধরেই নিয়েছি, রাইট? তাহলে বলো এই প্রাবল্য আর এই প্রাবল্যের মান যদি সমান হয় তাহলে কি E1 আর E2 সমান হবে না? সমান। চলো E1 = E2। চলো E1 কত? 9 × 10⁹, 10/x², 9 × 10⁹, 20/50 - x²। এটা এই পাশে নিয়ে আয়, এটা কাট কাট, কি লেখা যায়?
50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2। 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 2। চলো দুই পাশে রুট করো, কি হবে ভাইয়া? 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1.414। কি হবে? 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1.414 মানে √2 প্লাস মাইনাস √2। ঠিক আছে, এবার চলো প্লাস নিয়ে একবার হিসাব করবা, প্লাস নিয়ে একবার হিসাব করবা, চলো করো। 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 1.414, তাহলে 50 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1.414 এক্স, মানে এক্স ইজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 2.414। এখান থেকে যে মানটা পাবা সেটার নাম দাও x1। চলো চট করে কমেন্ট বক্সে আমাকে x1 এর মানটা বের করে দাও, ঠিক আছে? তোমরা x1 এর মান বের করতে করতে আমি এই ফাঁকে মাইনাস নিয়ে x2 এর মানটা বের করে ফেলি, ঠিক আছে? চলো এবার কি করব, এবার মাইনাস নিয়ে কাজ করব। দুইটা আসছিল না, একটা প্লাস একটা মাইনাস, এবার কি করব, মাইনাস নিয়ে হিসাবটা করে দেখি কত আসে। তোমরা এটার মানটা বের করে দাও, x1 এর মানটা কমেন্টে লিখবা x1 ইজ ইকুয়ালস টু এত, আদারওয়াইজ বুঝতে সমস্যা হবে। চলো মাইনাস নিয়ে করলে কত আসে? 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1.414। দ্যাট মিনস 50 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1.414 এক্স। দ্যাট মিনস 50 ইজ ইকুয়ালস টু মাইনাস 0.414 এক্স। তার মানে এক্স ইজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই মাইনাস 0.414। চলো এখান থেকে যে মানটা পাবা এখান থেকে সেটার নাম দিবা x2। আমাকে x1 আর x2 যে মানটা সেটা রেজাল্টে বলো। x1 এবং x2 যে দুইটা মান আছে সেই দুইটা মান একটু আমাকে কাইন্ডলি রেজাল্টে বলো। কত আসছে রে? কত আসছে? 20.71। আচ্ছা 20.71 কত আসছে x1 এর মান? 20.71। আচ্ছা গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন কষ্ট করে আমাকে একটু x2 এর মানটাও বের করে দেন। চলেন x2 এর মান কত আসে? x2 কত আসে ভাইয়া? x2 বের করে বল, কমেন্টে বলো তাড়াতাড়ি x2 এর মানটা বের করে তাড়াতাড়ি কমেন্টে বলো আমাকে, দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ x1 এর মান পেয়েছি ভাইয়া, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বাহ কতজন রেসপন্সিভ পোলাপান, সেরা পোলাপান। চলো x2 ফার্স্ট x2 তোমরা করবা না আমি করব? রেজাল্ট তো এখনো আসে না রে। ও আসছে, মাইনাস 120.77, মাইনাস 120.77 মিটার। ওকে, তার মানে আমরা x1 পেয়ে গেছি, x2 পেয়ে গেছি। দেখো এই দুইটা পয়েন্ট তুমি কেমনে পাইছো? তুমি E1 ইজ ইকুয়ালস টু E2 ধরে এই রেজাল্টটা পাইছো। E1 ইজ ইকুয়ালস টু E2 ধরে তুই রেজাল্টটা পাইছো। তার মানে এই x1 মিটার দূরে যে পয়েন্টটা এবং x2 মিটার দূরে যে পয়েন্টটা, দুইটা পয়েন্টই অ্যাকচুয়ালি প্রাবল্যের মান সমান। সো অ্যান্সার দুইটাই হবে। E1 ইজ ইকুয়ালস টু E2 ধরেই তো তুমি এই রেজাল্টটা পাইছো, তাই না? E1 ইজ ইকুয়ালস টু E2 ধরেই তো তুমি এই রেজাল্টটা পাইছো। তার মানে প্রাবল্যের মান দ্বয়কে সমান ধরেই তুমি এই রেজাল্টটা পাইছো। তার মানে এই পয়েন্টে গেলেও প্রাবল্যের মান সমান হবে, এই পয়েন্টে গেলেও প্রাবল্যের মান সমান হবে। তুমি যাইয়া দেখো ওই E1 আর E2 এর মান, এই দুইটা মান ধরে বসায় দেখো, একদম হুবহু সেম আসবে। তার মানে এই দুইটা পয়েন্টেই কি হবে? প্রাবল্যর মান সমান হবে। তার মানে আমার যে প্রথম যে কোশ্চেনের রেজাল্টটা সেটার অ্যান্সার হবে x1 অ্যান্ড x2, মানে দুইটাই হবে আমার রেজাল্ট, x1 অ্যান্ড x2। তার মানে এখানে হ্যাঁ এই যে 20.71 মিটার দূরে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাই কি বলো? প্রাবল্যের মান সমান। ওকে, 20.71 মিটার দূরে কি আছে? একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাই কি প্রাবল্যের মান সমান। বুঝিস? এই যে এখানে পয়েন্টটা, হ্যাঁ কতক্ষণ দূরে? 20.71 মিটার দূরে। আচ্ছা ওকে, এখানে কি প্রাবল্যের মান সমান, একটা পয়েন্ট পাওয়া গেছে। আর একটা পয়েন্ট কোথায়? মাইনাস 120.77 মিটার। বুঝছো? তুমি এখান থেকে এই দিক গিয়েছো, রাইট? এখান থেকে এই দিক গিয়েছো, তুমি বাই ডিফল্ট এটার মান কি লিখছো? প্লাস। তাহলে মাইনাস কখন তুমি পাবা? যখন তুমি উল্টা দিকে যাবা। বুঝছো? রেজাল্ট মাইনাস আসছে মানে কি? তুমি যে ডিরেকশনটাকে প্লাস ধরেছো, এই সরণটা বা এই দূরত্বটা কোন দিকে? তার উল্টা দিকে। মানে আরেকটা পয়েন্ট যেটা, সেটা কিন্তু এই দিকে না, সেটা কোন দিকে? তার উল্টা দিকে। রেজাল্ট যদি প্লাস আসতো তাহলে এইখান থেকে 120.77 মিটার দূরে যেতাম। রেজাল্ট যদি প্লাস আসতো তাহলে এখান থেকে 120.77 মিটার দূরে যাইতাম, ওই আরেকটা পয়েন্ট পাইতাম। বাট রেজাল্ট কি আসছে? মাইনাস। তার মানে আর এবার এই দিকে যাওয়া যাবে না, এবার কোন দিক যাওয়া লাগবে? উল্টা দিকে যাওয়া লাগবে। তাহলে ধরো উল্টা দিকে এরকম আরেকটা পয়েন্ট আছে, যেটা কতখানি দূরে? উল্টা দিকে 120.77। হ্যাঁ, এখন বলো ভাইয়া আপনি এখানে কেন মাইনাস দিলেন না? আপনি এখানে মাইনাস দিয়েছেন, আপনি কেন এখানে মাইনাস দেন নাই? কারণ ভাইয়া এখানে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে ডিরেকশনটা উল্টা দিকে, অ্যান্ড এবার দূরত্বটাকে আমি উল্টা দিকে নিয়েছি। সো মাইনাসের কাজ শেষ, মানটা অলওয়েজ প্লাসেই লেখা লাগবে।
বুঝো, মানটা অলওয়েজ প্লাসেই লেখা লাগবে। এই যে আমার মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে? যে সরণটা বা যতখানি দূরে বিন্দুটা সেটা এই দিকে না, আমরা প্রথমে যেদিকে গিয়েছি সেদিকে না, তার উল্টা দিকে। সো এটার কাজ তো শেষ, আমি তো উল্টা দিকে গিয়েছি, কতখানি যাব? 120.77। সো এখন তো আর মাইনাস ইউজ করার কোনো দরকার নেই। সেগুলো নিয়ে কনফিউজড হয়েও না, হ্যাঁ, এগুলো নিয়ে কখনোই কনফিউজড হয়েও না যে প্লাস বসাবো না মাইনাস বসাবো। ডিরেকশনের কাজ, মাইনাসের কাজ কিসের জন্য? ডিরেকশনের জন্য। ডিরেকশনের কাজ করা শেষ হয়ে গেলে মাইনাসের আর কোনো দরকারই নেই, বুঝছো? আচ্ছা, তাহলে এই দুটা পয়েন্টে কি পাওয়া যাবে? যদি আমি +1 কুলম্ব মানের চার্জ বসাই, +1 কুলম্ব মানের চার্জই তো বসানো লাগবে প্রাবল্য বের করার জন্য, তখন সমমানের প্রাবল্য পাওয়া যাবে। বুঝেছো? কোনো সমস্যা নেই, খুবই ভালো। এবার সেকেন্ড প্রশ্ন আসো, প্রাবল্য সমান। এখন বলো ভাইয়া সেম অ্যান্সার? না, সেম অ্যান্সার না। একটা হলো প্রাবল্য সমান আর একটা হলো প্রাবল্যের মান সমান। আচ্ছা, আমি তোমাকে বললাম মন্টু নামে একটা ব্যক্তি আছে, কি নাম? মন্টু। হ্যাঁ, মন্টুর বেগ 5 মিটার/সেকেন্ড। কোন দিকে? এই দিকে। আর তার একটা ছোট ভাই আছে, তার নাম বান্টু। কি? বান্টু। আচ্ছা, বান্টুর বেগ 5 মিটার/সেকেন্ড। কোন দিকে? এই দিকে। হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করলাম মন্টু আর বান্টুর বেগ কি সেম? অ্যান্সার হলো না, মন্টু আর বান্টুর বেগের মান সেম, বেগ সেম না। ওর বেগের মান 5, ওর বেগের মানও 5, ঠিক আছে? সো দুইটার মান সেম, বাট ডিরেকশন তো আলাদা। দুইটা ভেক্টরকে কখন সমান ভেক্টর বলা হয়? একটা নাম ছিল সমান ভেক্টর নামে। দুইটা ভেক্টরকে তখনই তুমি সমান ভেক্টর বলতে পারবা যখন তাদের মান এবং দিক দুইটাই সেম হবে। সো এই বেগ আর এই বেগকে তখনই তুমি সমান বেগ বলতে পারবা যখন ওদের মান এবং ডিরেকশন দুইটাই সেম হবে, ঠিক আছে? একজনের দিক এই দিকে আর একজনের দিক এই দিকে, দুইজনের ডিরেকশন সেম না, তাহলে কেমনে বললো তুমি দুইটা বেগ সেম? দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন তাদের মান এবং ডিরেকশন দুইটাই সেম হবে। বাট এখানে তাদের মান সেম, ডিরেকশন সেম না। সো আমরা বলতে পারি যে দুইটা বেগ আছে, এই দুইটা বেগের মান সেম, বাট এই দুইটা বেগের দিক সেম না। সো একইভাবে এই দুইটা পয়েন্টে প্রাবল্যর মান সেম, ডিরেকশন তো সেম নাও হতে পারে। সো তুমি কেমনি প্রথমে বলে দাও দুইটাতেই প্রাবল্য সমান। প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। যদি দুইটা ভেক্টর সমান হইতে চায়, মান এবং দিক দুইটাই সেম হওয়া লাগবে। বুঝছো আমার কথা? চলো এবার প্রাবল্যের ডিরেকশন বের করা লাগবে। বলো, এই 10 কুলম্ব এই +1 কুলম্বকে কি করবে? কোন দিকে বল প্রয়োগ করবে বলো? এই যে এই দিকে বল প্রয়োগ করবে। এই 10 কুলম্বের জন্য প্রাবল্য না এটা? 10 কুলম্ব +1 কুলম্বকে যতখানি বল প্রয়োগ করে সেটাই কি 10 কুলম্বের জন্য প্রাবল্য না? এটার নাম কি দিয়েছিলে? E1। তার মানে E1 এর ডিরেকশনটা কাজ করবে এই দিকে, কে বিকর্ষণ করবে। -20 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? আকর্ষণ করবে। কোন দিকে ভাইয়া? এই যে এইদিকে। -20 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? আকর্ষণ করবে। এটাই কি -20 কুলম্বের জন্য প্রাবল্য। বলো, এটার নাম কি দিছিলা? E2, ঠিক আছে? এবার আসো, এখানে যদি তুমি +1 কুলম্বকে স্থাপন করো, বলো +10 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে। +10 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে এখানে E1 এর ডিরেকশনটা হবে এই দিকে। E1 এর ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে, ঠিক আছে? দেখো তো, -20 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? আকর্ষণ করবে। মানে E2 ডিরেকশনটা হবে কোন দিকে? এই দিকে। বুঝতে পারছো? খেয়াল করো, এখানে প্রাবল্যদ্বয়ের মান তো দুই জায়গায় সমান। এখানেও প্রাবল্যের মান সমান, এখানেও প্রাবল্যের মান সমান। বাট এখানে প্রাবল্যের মানও যেমন সমান, আবার ডিরেকশনও সেম। বুঝছো? যখন প্রাবল্যের মানও সমান হবে, দিকও সমান হবে, তখন আমরা কি বলবো? প্রাবল্য সমান হয়েছে। এখানে খেয়াল করো, মান সমান বাট ডিরেকশন অপোজিট। একটা প্রাবল্য এই দিকে আর একটা প্রাবল্য এই দিকে। সো যেহেতু মান সমান, দিক বিপরীত, তুমি বলতে পারো না দুইটা প্রাবল্য সমান। দুইটা প্রাবল্য এখানে সমান না, এদের মান সমান। সো অ্যান্সার হবে শুধুমাত্র x1 20.71 মিটার। সো সেকেন্ডের অ্যান্সার কি হবে? শুধুমাত্র x1। বুঝছো? এবার আসো 3 নাম্বারটা। কোথায় প্রাবল্য শূন্য হবে? দুইটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? যখন তাদের মান সমান এবং দিক বিপরীত হয়। খেয়াল করো, এখানে মান সমান এবং ডিরেকশন একই। সো যখন তুমি এদের লব্ধি বের করতে যাবা, দুইটা ভেক্টর সিম্পলি যোগ হয়ে যাবে। সো এখানে তো লব্ধি তো আরো বড় হবে, শূন্য হওয়ার তো কোনো চান্সই নাই। এবার এই পয়েন্টটায় তাকাও, দুইটা ভেক্টরের মানে দুইটা প্রাবল্যের মান সমান এবং ডিরেকশন কি? অপোজিট। দুইটা ভেক্টরের মান সমান এবং দিক বিপরীত। যখন তুমি এদের লব্ধি বের করবা, লব্ধি কত চলে আসবে? শূন্য চলে আসবে। দুইটা ভেক্টরের মান সমান এবং দিক বিপরীত হলে তাদের লব্ধি কত হয়? 0 হয়। সো অ্যান্সার হবে 3 নাম্বারটার শুধুমাত্র x2। বুঝছো? তাহলে প্রথমটার অ্যান্সার হবে x1 অ্যান্ড x2, সেকেন্ডটার অ্যান্সার হবে শুধুমাত্র x1 এবং 3 নাম্বারটার অ্যান্সার হবে শুধুমাত্র x2।
চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? চলেন কার কারটা হয়েছিল আমি এটা জানতে চাচ্ছি, কার কারটা হয়েছিল? 2 নাম্বারটা আরেকবার বলেন ভাইয়া। আমি বলছি যে কোথায় প্রাবল্য সমান, প্রাবল্য কখন সমান হবে? যখন তোমার মানও সমান হবে এবং ডিরেকশনও সেম হবে। দেখো তো কোন জায়গায় মান সমান ডিরেকশনও সেম? মান এই দুইটা জায়গায় সমান, বাট এখানে ডিরেকশন উল্টা, আর এখানে কি ডিরেকশন দুইটা সেম, এর জন্য এই পয়েন্টটায় প্রাবল্য সেম। চলেন বলেন কার কারটা হয়েছিল? ভাইয়া ফ্লাক্স কি পড়াই ফেলছেন? হ্যাঁ ফ্লাক্স পড়িয়েছি, অ্যান্ড গাউসের ল পড়ানোর সময় আরেকবার পড়াবো। ফ্লাক্স পড়িয়েছি অ্যান্ড গাউসের ল পড়ানোর সময় আরেকবার পড়াবো। 2 নাম্বারটা আবার ভাই, হ্যাঁ বললাম তো 2 নাম্বারটা মাত্রই বলেছি। শূন্যটা আর একবার বোঝান ভাইয়া। আমি বলছি দুইটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? যখন তাদের মান সমান এবং দিক বিপরীত হয়। দেখো তো কোন জায়গাটায় মান সমান এবং দিক বিপরীত? এখানে তো মান সমান ডিরেকশনও সেম, এখানে মান সমান এবং দুইটা প্রাবল্যের দিক কি বিপরীত, তাহলে এই পয়েন্টে লব্ধি প্রাবল্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অন্য কোনো পয়েন্টে শূন্য হওয়া পসিবল না। কেন পসিবল না? কারণ অন্য কোনো পয়েন্টে প্রাবল্যের মান তো সমান না। শূন্য হওয়ার জন্য মান সমান হওয়া লাগবে এবং দিক বিপরীত হওয়া লাগবে, ঠিক আছে? এটা শুধুমাত্র এই পয়েন্টটাতে পসিবল, তার জন্য অ্যান্সার হবে এইটা। আচ্ছা শূন্যটা আবার বুঝান। বুঝছি আমি, ক অ্যান্ড গ আমার হয়েছে, খ নাম্বার পাইনি। আচ্ছা প্যারা নাই। তাহলে প্রাবল্যের দিক দিয়ে কি বোঝানো হয়? ভাই প্রাবল্য একটা ভেক্টর রাশি, একটা ভেক্টরের দিক থাকবে না? প্রাবল্যর দিক দিয়ে বোঝানো হয় যে ওইখানে +1 কুলম মানের চার্জটাকে স্থাপন করলে ওই +1 কুলম মানের যে চার্জটা সেটা কোন দিকে বল অনুভব করবে, এটা বোঝানো হয়, ঠিক আছে? আচ্ছা ভাই অ্যান্সার কিভাবে লিখবো? মাইনাসেরটা তুমি লিখবা হলো যে 10 কুলম থেকে, প্রথমে যেটা অ্যান্সারটা লিখবা প্লাসেরটা সেটা হলো 10 কুলম থেকে -20 কুলম্বের দিকে 20.71 মিটার দূরে, অ্যান্ড মাইনাসেরটা লিখবা 10 কুলম থেকে -20 কুলম্বের উল্টা দিকে 120.77 মিটার দূরে। বুঝছো? তাহলেই হবে। আর ছবি এঁকে তো দেখাই দিবা, তাহলে তো কোনো প্যারাই নেই। ছবি আঁকলে আর কোনো প্যারা আছে? আচ্ছা বুঝছি বস, জোস বস। আচ্ছা ভাই 1 আর 2 বুঝলাম, বাট 3 নাম্বার একটু প্রবলেম ছিল, এখন ক্লিয়ার। গ্রেট, বুঝেছি। ভাই ম্যাথে চার্জের মধ্যবিন্দু প্রাবল্যের মান বের করতে বললে কিভাবে করবে একটু দেখাই দিন। আচ্ছা দেখাই দিচ্ছি। বাংলাদেশ জিতে গেছে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ওকে ব্রো, ক্লিয়ার। ওকে ক্লিয়ার ভাইয়া। এই ম্যাথটা চার্জের মধ্যবিন্দু, আচ্ছা দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই না? আমি যতটুকু করেছি এইটুকু সবার ক্লিয়ার? এইটুকুতে কোনো সমস্যা আছে? আমি তাহলে কিন্তু আগাচ্ছি। হ্যাঁ দেখো আমি একটা কথা বলি ভাইয়া, ম্যাথ করানোর পর আর একটা ম্যাথে যাওয়ার পর মানে বললো না যে আগের ম্যাথে সমস্যা আছে, কারণ আবার আগের ম্যাথ আঁকা ঝামেলা অনেক। সো যখন যে ম্যাথ করাবো সেই ম্যাথে যদি সমস্যা থাকে সাথে সাথে বলে দিবা, ঠিক আছে? এর মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি রাখার দরকার নেই। এরকম দরকার নেই যে হ্যাঁ এই লাইনটা বুঝি নাই পরে আবার দেখলে বুঝে দিবনি, এরকমও করার দরকার নেই। তুমি না বুঝলে সরাসরি বলবা ভাই এই লাইন বুঝি নাই, আমার তো বুঝাইতে তো প্যারা নেই, ঠিক আছে? ওই যে ওরকম খুঁতখুঁতানি রাখো না যে হ্যাঁ এখান থেকে এটা কেমনে আসলো এখন বুঝি নাই, পরে হয়তো বা আবার দেখলে বুঝবো, কোনো দরকার নেই। তুমি পরে আরবার দেখলে বুঝবা, গ্যারান্টি আছে কোনো? বুঝলাম তুমি অনেক ব্রিলিয়ান্ট, ঠিক আছে তুমি হইতেই পারো, অসম্ভব কিছু না, বাট পরে আবার দেখলে বুঝবা তার কোনো গ্যারান্টি আছে? তার চেয়ে এখন আমাকে একবার জিজ্ঞেস করলে আমার বুঝাই দেওয়াটা কি মানে আমি তো বুঝাতে পারি, আই গেস শিওর না, তাহলে কি সাথে সাথে ক্লিয়ার হয়ে যায় না? সো কারো কোনো প্রশ্ন থাকলে একদম সাথে সাথে চটপট প্রশ্ন করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ক্লিয়ার, বুঝিয়ে আছি। এটা কি লিখেছ? বর্গ দিয়ে একটা করান। হ্যাঁ করাবো, আরে ভাই করাবো, আমাকে করাইতে দাও একটু। শুনো আমি, শুনো এখন একটা বস মার্কা ডায়লগ মারবো, ঠিক আছে? শুনো, আমি করানোর আগে কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না, অ্যান্ড আমি করানোর পর এতটাই ক্লিয়ার হয়ে যাবে যে কারো কোনো প্রশ্ন থাকবে না। ও মাই গড, ও কি বললাম চিল, মজা করছি। চলো প্রশ্ন অবশ্যই থাকতে পারে, প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা একজন বলেছে যে মধ্যবিন্দুতে প্রাবল্য বের করে দেখেন। আচ্ছা চলেন মধ্যবিন্দুতে প্রাবল্য বের করে দেখাই। চলেন মধ্যবিন্দুতে প্রাবল্য। এখন বলো আবার হাহা দেওয়া শুরু করছে। এই হাহা দিচ্ছ কেন? হ্যাঁ হাহা দিচ্ছ কেন? বিশ্বাস করে আমার কথা, হাহা দাও কেন? হ্যাঁ আচ্ছা চলো মধ্যবিন্দুতে প্রাবল্য বের করবো। দেখো শোনো, এখানে কি আছে? +10 কুলম মানের একটা চার্জ আছে, এখানে কি আছে? -20 কুলম মানের একটা চার্জ আছে, ঠিক আছে? তোমার যেন কি বলছে, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার। আমাদের একজন ভ্রাতা প্রশ্ন করেছেন যে এই মধ্যবিন্দুতে চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে প্রাবল্য কত? কি বলছে? চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে প্রাবল্য কত?
ঠিক আছে, এটাই তো প্রশ্ন ছিল, চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে প্রাবল্য কত, রাইট? চলো বের করি। দেখো, চলো মাঝখানের পয়েন্টে কি করবা, যে পয়েন্টে তোমাকে প্রাবল্য বের করতে বলছে সেই পয়েন্টে কি করবা, +1 কুলম্ব মানের চার্জ বসাবা। আচ্ছা, যেহেতু মধ্যবিন্দু, তার মানে এই পাশ থেকেও কত, 25 মিটার, এই পাশ থেকেও কত, কত, 25 মিটার, ঠিক আছে। আচ্ছা, হয়েছে, এই পাশ থেকেও 25 মিটার, ওই পাশ থেকেও 25 মিটার। আচ্ছা দেখো, +10 কুলম্ব এই 1 কুলম্বকে কি করবে, বিকর্ষণ করবে। প্লাস যে 10 কুলম্বটাই, 10 কুলম্ব 1 কুলম্বকে কি করবে, বিকর্ষণ করবে। যত বলে বিকর্ষণ করবে সেটাই কি বলতো, 10 কুলম্বের জন্য প্রাবল্য, সেটাই কি 10 কুলম্বের জন্য প্রাবল্য। আচ্ছা, -20 কুলম্ব প্লাস 1 কুলম্বকে কি করবে, আকর্ষণ করবে। -20 কুলম্ব প্লাস 1 কুলম্বকে কি করবে, আকর্ষণ করবে। যত বলে আকর্ষণ করবে, সেটাই কি -20 কুলম্বের জন্য প্রাবল্য। তাহলে চলো, -20 কুলম্বের জন্য যে প্রাবল্যটা, সেটাও কোন দিক কাজ করবে বলো, এই একই দিকেই কাজ করবে। এটার নাম দিলাম E2, ঠিক আছে। E1ও যেদিক কাজ করবে, E2ও সেদিকেই কাজ করবে। কেন সেদিকেই কাজ করবে, দেখো 10 কুলম্ব 1 কুলম্বকে বিকর্ষণ করবে, E1 বলে, এদিকেই কাজ করতেছে। -20 কুলম্ব 1 কুলম্বকে কি আকর্ষণ করবে, কোন দিকে, এইদিকে, একই। E2 বলে, সেটাও কি এইদিকেই তো কাজ করবে, রাইট? সো দুইটা ভেক্টরই কি একই দিকেই কাজ করতেছে। ওকে, চলো এখন E1 আর E2 এর মান বের করি। দেখো, E1টা কি, 10 কুলম্বের জন্য প্রাবল্য কত হবে, 9 × 10⁹, একটা কিউ কত, 10, মধ্যবর্তী দূরত্ব কত, 25 মিটার, মানে 25 স্কোয়ার, ঠিক আছে। ওকে, চলো E2 কত হবে ভাইয়া, 9 × 10⁹। চলো, চার্জের মান প্লাস বসাবা না মাইনাস, প্লাস বসাবা, মাইনাসের কাজ তো করেই ফেলছো। মাইনাস যেহেতু বোঝানো হয়ে গেছে যে আকর্ষণ করবে, ডিরেকশন দেওয়া হয়ে গেছে, আর ব্যবহার করবে মাইনাস, করলে কি করবে বলো তো, একদম দাগায় দিব মার্কার দিয়ে, চুপ একদম, মাইনাস ব্যবহার করবে না। প্রাবল্যের মান বের করার সময় যদি মাইনাস ব্যবহার করছো, একদম দাগায় দিব, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে কি হবে, +20। ওকে, আচ্ছা দেখো তো মধ্যবর্তী দূরত্ব কত, 25 স্কোয়ার। ওকে, এখন দেখো দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, ওর জন্য প্রাবল্য এইদিকে, ওর জন্য প্রাবল্য এইদিকে। দুইটা ভেক্টর যদি একই দিক কাজ করে, লব্ধি কি হবে, তাদের যোগফল, তার মানে E বা লব্ধি প্রাবল্য হবে E1 + E2। দুটো যোগ করবা, 9 × 10⁹, যোগ করলে উপরে চলে যাবে 30, নিচে হবে 25 স্কোয়ার, মানে 625। এখন কেউ যদি আমাকে বলছো ভাইয়া এই হিসাবটা করে দেন, আমি তোকে মার দিব, ঠিক আছে। এই সব হিসাব আমাকে দিয়ে হবে না ভাইয়া, তাও যদি তোমরা বলো আমি হালকা একটু ট্রাই মারবো নাকি, চলো একটু 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 পাকনামি করি, চলো চলো একটু পাকনামি করা যাক, পাকনামি করবো, আসো। 4 তো আমার হবেই, এটা আমি জানি, 4 আমার হবেই। তাহলে 4 যদি হয় ভাইয়া, 4 কত হয়, 24 2500, মানে থাকে 5 5 5 6 8 48, 48 হবে না মনে হয়, এটা 48 তো হবে না, কারণ 16 হয়ে গেছে নাকি, হায় হায় হয়ে গেছে। চলো দেখি তো, 8 দিয়ে গুণ করো, 40, 4 না, হয় নাই। দাঁড়াও, আমি কি করতেছি, আমার কি মাথা মতো গেছে নাকি, দাঁড়াও ঠান্ডা মাথায় ভাবতে দাও। 4 দিয়ে যদি গুণ করি কত হয়, দাঁড়াও এই কথা বলো না তো, ধরো এখানে 4 দিয়ে গুণ করলে হয় হলো আমার 500 থাকে, তাই না, 500 মানে আমার আছে 5000। সময় এটা গুণ করা লাগবে এমন কিছু যেন 5000 হয়। তাহলে 5 × 8 = 40, 5 × 8 কত হয় রে, এই অ্যান্সার কেউ বলো না, 40 থাকে কত, 4 5 5 8 40 থাকে কত, 4 8 2 16, হয়ে গেছে 4.8 × 10⁹ নিউটন পার কুলম। হয়েছে কি, আই এম শিওর না, বাট মেবি হয়েছে। দেখো তো, চেক দাও তো, এই হয়েছে নাকি, এই দাঁড়াও, চলো দেখি তো, চলো, এই অ্যান্সার কি হয়েছে, আমার অ্যান্সার কি হয়েছে, হয় নাই, 4.32, দূর হয় নাই, 4.32 আসছে, গেল, হইল মান ইজ্জত। আচ্ছা চিল, তবে 4.32 × 10⁸ কেমনে আসে, 10⁹ আসার কথা না, 10⁸ কেমনে আসে, 10⁸ আসার তো কোনো না, 10⁸, হ্যাঁ 10⁸ আসবে, সরি আমি 9 কেন দিছি, 10⁸ আসবে, হ্যাঁ। তবে 4.32 না, 4, আমার অ্যান্সার ভুল হলো। আমি এখন এটা আবার করবো, দাঁড়ো, মাথা গরম হয়ে গেছে, দাঁড়ো থামো, আমি ভুল করলাম কেমনে, দাঁড়ো, 625 4 দিয়ে গুণ করলে আমার তো এমনি করে 25 হয়, তাই কত, 500 5000 কি করা লাগবে, 625 দিয়ে ভাগ করা লাগবে, তাই না। সো আমি যদি এটাকে এই আমার কি হেনেই ভুল হয়েছে নাকি, 4 6 24 100, ও এটা তো 2700,
আরে ভাই এটা 2700, এটা 3000 না। এই 3000-কে 625 দিয়ে ভাগ করো আমারটা হবে, দেখো 3000-কে 625 দিয়ে ভাগ করো আমারটা হবে, আমি 3000-কে ভাগ করছি। মানি সরি, ঠিক আছে সমস্যা নাই, সমস্যা নাই। দেখো আমার কিছু বলবো না, ক্যালকুলেশন পারি নাই তাই কি হয়েছে। চলো লব্ধি প্রাপ্য বললো কোন দিক কাজ করবে, এদিকে কাজ করবে। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো না, আচ্ছা তোমাদের সাথে কথা বলবো না, তোমার ভুল হইলো কেমনে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। হয়েছে E1 E2 হয়েছে, লব্ধি বের করা হয়েছে। কোনো সমস্যা স্যার? এই কোনো সমস্যা থাকলে বলো। আর যে প্রশ্ন করছিল সে কি বুঝছো নাকি বুঝো নাই বলো, বলো বলো বলো। বিয়োগ করতে ভুল করছিলাম, সমস্যা নাই, হ্যাঁ সমস্যা নেই। ভাইয়া এক্সামের রেজাল্ট পাই নাই। আচ্ছা রেজাল্ট মেক করার জন্য আমাদের টেকনিক্যাল টিম কাজ করতেছে, ওইটার খবর যদি আমিও জানি না, জিজ্ঞেস করা লাগবে। এই 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 বুঝছো, এই হাসাহাসি করবো না। দেখো 3000-কে ভাগ করে দেখো, যদি আমারটা না হয়েছে 3000-কে ভাগ করে আমি 3000-এ ভাগ করছিলাম, দেখ যদি এটা না আসছে তারপর আমাকে বললাম 3000-কে ভাগ করছিলাম। বিশেষ হয় না আমার ক্যালকুলেশনে, বিশ্বাস হয় না? চল দুইটা র্যান্ডম নাম্বার বললাম আমি ভাগ করবো, চল আয় চল চল চল। না পারলে কি করবো? এই দেখো দুইটা ছোট ছোট নাম্বার বললাম, এখন ভাগ করবো, আমার মেজাজ মুজ খারাপ হয়ে গেছে। চলো চলো এই 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 আমাকে দুটো নাম্বার বলো। বলে ভেক্টর চ্যাপ্টার শেষ হবে কখন ভাইয়া? ভাইয়া ভেক্টর চ্যাপ্টার এই মাসে শেষ হবে, এখানে 7টা ক্লাস হয়েছে আর 5টা ক্লাস বাকি আছে, তারপর হবে। এই সেটা পরে কথা, এখন আমার দুটো নাম্বার বলো, পরে আবার বলবো আমি ইচ্ছা মতো, তোমরা কিছু বলতেছো না তার জন্য আমি আমার ইচ্ছা মতো নাম্বার নিবো। চলো চলো একটা নাম্বার নিলাম 2734, ঠিক আছে? এটাকে ভাগ করবো কি দিয়ে? বল কি দিয়ে ভাগ করবো? চল কি দিয়ে ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো? যে বলছে 1043, 1043 বলছে একদম, ওকে ফাইন 1043। আর একটা নাম্বার বল, আর একটা নাম্বার বল। আর 76/56। আচ্ছা আমি 1043-এর সাথে একটা নিলাম, 76 নিলাম। 76 নিবো না 56 নিবো? একটা নিলাম, ঠিক আছে? চলো 76। আমার মেজাজ খারাপ হয়েছে, দেখো মেজাজ খারাপ করবো না, দাঁড়াও। এটা তো আবার কঠিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কঠিন হয়েছে হয়েছে যায় আসে না। চলো 76 থাকে 24 থাকে 8, এই 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 24 4 28, মানে হলো 283, তাই না? 283, 8 বার তো যাবেই না, 13 হবে। এখানে ছিল কত? 283, তাই তো? চলো 3 দিয়ে করো, 210 18 228, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই। চলো আনো, কত হয়? 5 আনো 1 কত হয়? 5 আনো 0 550, 76 দিয়ে 550, 7 8টা 56 হবে না, 7 7টা 49 হবে। তাহলে চলো 49 আর এদিকে আছে হলো 42, 49 আর কত বললাম? 42, তাই না? 532 আই গেস, 49 আর 42 532, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো আনো 8 আনো 1 0, ঠিক আছে? চলো 3 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে। চলো 14 152, চলো 8 আনো, আনো 1 2 280, তাই না? 4 বার যাবে না 3 বার যাবে, 280 তো, তাহলে 228 228 2 1 আনো 5 520, তাই না? 4 7 28, 4 7 না 7 7 49, 6 7 42 যাবে না, 532 না, তাহলে 6 বার যাবে, 6 7 42 আর হলো 36, তার মানে 4 42 আর হলো 456, 456, তাই তো? তাহলে আসতেছে আমার 4 6 64 64, মানে 640। ও 63 হবে না, নে এতটুকু পর্যন্ত বাইর করছি, 13.72368, দেখ বের কর, চল বের কর, চল 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 দেখ 13.72368, নে নে দেখ, চেক কর, যা চেক কর, ক্যালকুলেশন নে কথা বলে, ওই যে দেখ ওই দেখ, নে নে অ্যান্সার মিলা, নে মিলা যা। এবার বল, এবার বল কিছু, এবার বল, আয় আয় এবার আয়। মানে বিশেষ হয় না আমার ক্যালকুলেশনটা, কি বলে ক্যালকুলেশন পারি না, হ্যাঁ একদম খেলে দিব একদম, হ্যাঁ ওকে কি মনে হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চিল, চলো আমরা পরের ম্যাথে যাই, হয়েছে? আচ্ছা চলো আমরা পরের ম্যাথে যাই। এইসব আচ্ছা এগুলো কিন্তু মজা ছিল, কেউ আবার মানে এত ভাইবো না যে ভাইয়া ভাব নাই, না আমি ভাব নেই না ভাই, আমি কিন্তু মজা করে বলছি এগুলো, তোমরাও মজা করছো, আমারগুলোরও মজা হিসাবে নিতে হবে, আমি আসলেই ভাব নেই না, আমি খুব মানে জেনুইন মানুষ, সাধারণ থাকার চেষ্টা করি, কেউ আবার এরকম ভাইবো না, হ্যাঁ প্লিজ। আচ্ছা ওকে চলো 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 আমরা পরের ম্যাথে যাই। তোমরা হাসি দাও কেন? হাসো কেন? হাসা যাবে না, হাসা যাবে না, ঠিক আছে? চলো চলো দেখো আমাদের একটা বর্গক্ষেত্রের কথা বলছে, চলো আমরা এখন বর্গ দিয়ে খেলাধুলা করবো। ছোটবেলায় খেলছো না বর্গ নিয়ে? থাকতো না কিউব, কিউব খেলছো, কিউব মিলাও না কেউ ছোটবেলায়? ভাই
কেউ কিউবিং করো নাই? সিরিয়াসলি রুবিক্স কিউব নিয়ে কেউ করো নাই? করা উচিত, এটা তো বহুত লাইক জোস জিনিস, সবাই তো কম বেশি করা উচিত। দেখো 10 কুলম, এটাকে প্লাস 20 কুলম দাও, হ্যাঁ, আর এটাকে দাও মাইনাস 25 কুলম। কত? 25 কুলম। ওকে, আচ্ছা তোমাকে বলছে এটা হলো এ পয়েন্ট। কি পয়েন্ট? এ। আর একটু এই পাশে বাম পাশে লেখো, আর একটু, হ্যাঁ আমার কথা শুনে না, এই পাশে লেখো, ঠিক আছে? তোমাকে প্রশ্ন করেছে এই যে এটা হলো একটা 4 মিটার বাহুওয়ালা বর্গ, এটা কি একটা 4 মিটার বাহুওয়ালা বর্গ, 4 মিটার তার বাহু, টুর টুর টুর। প্রশ্ন করেছে এ পয়েন্টের প্রাবল্য বের করো। কি বলছে? এ পয়েন্টের প্রাবল্য বের করো। ওকে, দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। কি প্রশ্ন করেছে? এ পয়েন্টের প্রাবল্য বের করো। আচ্ছা, তোমাকে যে পয়েন্টেরই প্রাবল্য বের করতে বলবে, তোমার প্রথম কাজই হবে সেই পয়েন্টে +1 কুলম মানে একটা চার্জ বসানো। যে পয়েন্টেই প্রাবল্য বের করতে বলবে, তোমার প্রথম কাজ কি হবে? সেই পয়েন্টে +1 কুলম মানের একটা চার্জ বসানো। তাহলে চলো আমরা এই পয়েন্টে টুস করে +1 কুলম বসাই দিই। বসাইছো? আমাকে একটা কথা বলো, +10 কুলম +1 কুলমকে কি করবে? বিকর্ষণ করবে। কোন দিকে? এই যে নিচের দিকে। এর জন্য যে প্রাবল্যটা সেটার নাম দিলাম E1, মানে 10 কুলম 1 কুলমকে যত বলে বিকর্ষণ করবে সেটাই তো 10 কুলমের জন্য প্রাবল্য, রাইট? সো সেটা কোন দিক কাজ করবে? নিচের দিক। কেন? কারণ ও ওকে বিকর্ষণ করবে, সেটার নাম কি দিয়েছি? E1। চলো +20 কুলম যেটা, এটা 1 কুলমকে কি করবে? এই যে বিকর্ষণ করবে, ঠিক আছে? কি করবে? বিকর্ষণ করবে। এটার নাম দিলাম কি? E2। ওকে, -25 কুলম +1 কুলমকে কি করবে? আকর্ষণ করবে। এটার নাম কি দিলাম? E3। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? গ্রেট। চলো E1 এর মান কত হবে? E1 কার জন্য প্রাবল্য বলো তো? 10 কুলম্বের জন্য। তাহলে 9 × 10⁹। উপরে কিউ এর মান কত? 10, দূরত্ব কত? 4, তার মানে 4 স্কোয়ার। ঠিক আছে, কোনো সমস্যা নাই? 9 × 10⁻10 / 16 মানে 90। 5 6 30, এটা তো 80, তাই না? 5 6 30 10, এমনি একটা শূন্য আসবে, 100 6 96, 4 শূন্য আসবে, 4 32 8 5 10⁻10 না 10⁻9 নিউটন পার কুলম। দেখো হয়েছে নাকি? মিলাও মিলাও, ক্যালকুলেটারে মিলাও, সমস্যা নেই। E1 এর মান কত হবে? এই যত হবে। চলো E2 বলো। E2 কার জন্য প্রাবল্য বলো তো? 20 কুলম্বের জন্য প্রাবল্য। কার জন্য প্রাবল্য? 20 কুলম্বের জন্য প্রাবল্য। চলো লেখো 9 × 10⁻9, উপরে আমার 20। দেখো তো মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো তো? দেখো এটা একটা বর্গের কর্ণ, ঠিক আছে? বর্গের বাহু যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় √2a। দ্যাট মিনস এই বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হবে 4√2। কত হবে? 4√2। চলো 4√2 তার স্কোয়ার, তার মানে 9 × 10⁻9 × 20 / 16 × 2, মানে এইটার এটা কি সেম, তার মানে অ্যান্সারও সেম আসবে। 5 × 625 × 10⁻19 নিউটন পার কুলম। ঠিক আছে, বুঝছো? চলো 3 নম্বরটা আসো। E3 এর মান কত আসবে? 9 × 10⁻9। তোমার একটা চার্জ এর কি মাইনাস বসাবা? না, মাইনাসের কাজ হয়ে গেছে, আকর্ষণ করেছে। তাহলে 25 বসাবা, আর দূরত্ব কত? 4 মিটার। দ্যাট মিনস 4 স্কোয়ার মানে 9 × 2 পয়েন্ট, আচ্ছা 25 দিয়ে গুণ করবা, করলে করতে পারো, সমস্যা নাই। করো 25 10⁻9 / 16, তার মানে উপরে যেটা আসবে সেটা হলো, এমনি তো 250 আসে, তার মানে আসবে হলো 225 / 16 × 10⁻9। তাহলে 16 দিয়ে যদি করো, এর তো এমনি 1 আসবে, থাকবে 6 4 6 64, দশমিক 14 আর থাকে হলো 1, তাই না? দাঁড়াও, 16 6 64 থাকে 1, একটা শূন্য দিলে তো হবে না, তাহলে এখানে একটা 0 আসবে, আর একটা শূন্য আনো, হবে 6, থাকবে হলো 4 2 5 × 10⁻9, মানে 1.40625 × 10⁻10, আই গেস। শিওর না? মেবি। চেক দাও, দেখো 3টা মান ঠিক আছে নাকি? এত নিউটন পার কুলম, দেখো 3টা মান ঠিক আছে নাকি বলো? দেখো 3টা মান ঠিক আছে নাকি বলো? হু, চলো 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 চলো, বলো বলো বলো, দেখো 3টা মান ঠিক আছে নাকি? চলো 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 তাড়াতাড়ি জানাও, এই 3টা মান কি ঠিক আছে নাকি ঠিক নাই? ফার্স্ট, আদারওয়াইজ তোমরা মান বের করে দাও। শিপন পল 1.40625 টু বি ভেরি প্রিসাইজ। আচ্ছা চলো, তাহলে আমরা 3টা মান পেয়ে গেছি, E1 E2 E3 মান তো পেয়ে গেছি। তাহলে এবার যাই, ইয়াতে যাই,
ক্যালকুলেশনে যাই, আমাদের লব্ধি বের করা লাগবে। তিনটা প্রাবল্যের কি বের করা লাগবে? লব্ধি বের করা লাগবে, রাইট? এই পয়েন্টে তিনটা প্রাবল্যই কাজ করেছে, তিনটার কি করা লাগবে? ভেক্টরের লব্ধিটা বের করা লাগবে। আমরা প্রথমেই বলছিলাম যখনই তোমার একাধিক ভেক্টর থাকবে, যখন তাদের লব্ধি বের করতে যাবে একাধিক ভেক্টরের, তখন লম্বাংশ উপাদে যাবা, কারণ তুমি যখন সামান্তরিকে যাও অনেক বড় হবে প্রসেস। ও আচ্ছা, এখানে বলি নাই, ইয়াতে বলছিলাম, ফিনিক্স ব্যাচে বলছিলাম, সরি। ঠিক আছে, যখনই একের বেশি ভেক্টরের লব্ধি বের করতে যাবা অলওয়েজ লম্বাংশ উপাদ্য ফলো করবা। ঠিক আছে, যদি তুমি সামান্তরিকে যাও অনেক প্যারা হয়ে যাবে ভাই, অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। প্রথমে এই দুইটার লব্ধি বের করা লাগবে, তারপর তার লব্ধির সাথে আবার এইটার লব্ধি বের করা লাগবে, মানে 4 বার ক্যালকুলেশন করা অনেক ঝামেলা, 4 বার ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে, বহুত ঝামেলা ভাই, এত গ্যাঞ্জামে যাওয়া যাবে না। সো আমরা কি করবো এখন? লম্বাংশ উপাদ্য অ্যাপ্লাই করবো। চলো কি করব? লম্বাংশ উপাদ্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে। সবাই সেকেন্ড পেপার পড়তেছো, সবার কম বেশি লম্বাংশ উপাদ্য সম্পর্কে আইডিয়া থাকা দরকার, কারণ তোমরা হয়তো বা ভেক্টর পড়েই আসছো, সো থাকার কথা। আর যারা আমার কাছে পড়ো তারা তো জানোই। ঠিক আছে, চলো 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 দেখো, এই বরাবর কাজ করতেছে কে? E3। এই বরাবর কাজ করতেছে কে? E1। এই বরাবর কাজ করতেছে কে? E2। চলো অ্যাঙ্গেলগুলো দেখা যাক, অ্যাঙ্গেলগুলো দেখা যাক। দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা দেখো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? বর্গের কর্ণ, বর্গের কর্ণ কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বর্গের কর্ণ প্রত্যেকটা বাহুর সাথে কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এই অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি হবে। কত হবে? 45 ডিগ্রি হবে। এখন এই তিনটা ভেক্টরের লব্ধি তুমি বের করবা। ধরো আমরা মনে মনে ধরে নিলাম লব্ধিটা কাজ করবে এইদিকে। আমরা মনে মনে কি ধরে নিয়েছি? লব্ধিটা কোন দিক কাজ করবে? এই দিকে। তাহলে ধরো আমার যে লব্ধি প্রাবল্য সেটার মান ই, এবং সে কি করেছে? E3 এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। কি বললাম? ধরো আমাদের যে লব্ধি প্রাবল্য তার মান কত? ই, এবং সে কি করেছে? এই যে আমাদের যে E3 আছে সেই E3 এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। কোনো সমস্যা না থাকা উচিত না। আমরা কি ধরেছি? লব্ধি প্রাবল্য ই, এই তিনটার লব্ধি কি ই আমরা ধরেছি, এবং সে কি করেছে? E3 এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে বলো কোন বরাবর উপাংশ নিবা? সব উপাংশ নিব কোন বরাবর? E3 বরাবর। সবগুলা ভেক্টরের উপাংশ কি নিব? E3 বরাবর। এখন আমাদের কাজ কি হবে? E3 বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নিব, সেই উপাংশগুলোর যোগফল হবে E3 বরাবর লব্ধির উপাংশ। এটাই করি না লম্বাংশ উপাদ্যে? যে কোনো একদিক বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নেই, তারপর সেই উপাংশগুলো যোগ করি, ইজ ইকুয়ালস টু কি লিখি? ওই একই দিক বরাবর লব্ধির উপাংশ। মানে যে কোনো দিক বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল ইজ ইকুয়ালস টু ওই একই দিক বরাবর লব্ধির উপাংশ। সিম্পল অ্যাজ দ্যাট। চলো E3 বরাবর সবগুলোর উপাংশ নাও। দেখো E3 এর সাথে E3 এর কোণ কত? E3 এর সাথে E3 এর কোণ কত? 0 ডিগ্রি। E3 এর সাথে E3 এর কোণ কত ভাইয়া? 0 ডিগ্রি। তাহলে বলো E3 বরাবর E3 এর উপাংশ কত হবে? E3 cos 0। বলো E1 এর সাথে E3 এর কোণ কত? 90 ডিগ্রি। E1 এর সাথে E3 এর কোণ কত? 90 ডিগ্রি। তাহলে উপাংশ কত হবে? E1 cos 90, সরি E1 এর cos 90। হ্যাঁ, বলো E2 এর সাথে E3 এর কোণ কত? E2 এর সাথে E3 এর কোণ কত? 45 প্লাস 90 মানে 135। 45 প্লাস 90 মানে কত? 135। তার মানে উপাংশ কত হবে? E2 cos 135। ঠিক আছে, তার মানে আমরা E3 বরাবর তিনটা ভেক্টরের উপাংশ নিছি, সেই তিনটা যোগ করেছি, ইজ ইকুয়ালস টু কি হবে? ওই একই দিক বরাবর লব্ধির উপাংশ। লব্ধির সাথে E3 এর কোণ কত? থিটা। তার মানে লব্ধির উপাংশ হবে E cos থিটা। বুঝছো? শিওর? দেখো তুমি E3 এর মান জানো, E1 এর মান জানো, E2 এর মান জানো, এতক্ষণ ধরে এগুলো বের করছি। তাহলে বলো এই পাশের মান তুমি জানো না? সবই তো জানো। তাহলে এখান থেকে E cos থিটার মান বের হয়ে যাবে না? এখান থেকে কি বের হবে? E cos থিটার মান বের হবে। ঠিক আছে, এটার নাম দাও 1 নাম্বার। কি নাম দিলাম? 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, চলো সেকেন্ডটা। এবার কি করবা? এইবার যে দিক বরাবর সবার উপাংশ নিয়েছো তার লম্ব বরাবর সবার উপাংশ নিবা। কেমনে নিবা? জাস্ট কস গুলোকে সাইন করে দিবা, আর কিছু না। কি বললাম? যে দিক বরাবর উপাংশ নিয়েছো এবার তার লম্ব বরাবর উপাংশ নিবা। কেমনে নিবা? জাস্ট কস গুলোকে কি করবা? সাইন করে দিবা, তাহলেই হবে। চলো নাও, E3 sin 0 প্লাস E1 sin 90 প্লাস E2 sin 135 ইজ ইকুয়ালস টু E sin থিটা। ঠিক আছে, জাস্ট কি করেছি? কসগুলোকে সাইন করেছি, তাহলে কি হয়ে গেছে? যে দিক বরাবর এতক্ষণ ধরে উপাংশ নিয়েছি তার লম্ব বরাবর উপাংশ হয়ে গেছে। তাহলে চলো এখান থেকে যেহেতু এই মান সবই জানো, তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে? E sin থিটা বের হয়ে যাবে। হয়েছে E sin থিটা। তাহলে চলো তুমি E cos থিটা পেয়ে গেছো, E sin থিটা পেয়ে গেছো। একটা দিয়ে আরেকটাকে ভাগ করো না। 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করো না। 2 নাম্বারকে কি করবা? 1 নাম্বার দিয়ে ভাগ করবা। 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করো। E চলে যাবে, sin থিটা বাই cos থিটা থাকবে, মানে কি থাকবে? tan থিটা থাকবে।
এই ডান পাশে এটা দিয়ে এটাকে ভাগ করবে, একটা মান চলে আসবে। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স করলে কি থিটার মান বের হয়ে যাবে, বুঝছো? তারপর যে কোনো একটার মধ্যে থিটার মান বসাই দাও, থিটার মান বসাই দিলে কি বের হয়ে যাবে, এর মান বের হয়ে যাবে, শেষ। তোমার কি বলে রেজাল্টের ডিরেকশনও বের হয়ে গেছে, রেজাল্টের মানও বের হয়ে গেছে, মানে তুমি লব্ধি প্রাবল্যের মানও পেয়ে গেছো, লব্ধি প্রাবল্যের দিকও জেনে গেছো, এটাই তো চাইছে, লব্ধি প্রাবল্য কত, রাইট? শেষ, অ্যান্সার হয়ে গেছে। চলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কে কে যেন বলছো ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড কোথায়, ইন্টারাপ্টেড কোথায়? এখানে তো একবারও আটকায় নাই, লিটারালি আটকায় নাই, আমার সামনে ল্যাপটপ ছিল, একবারের জন্যও আটকায় নাই, ঠিক আছে? থিটা থেকে আর একবার বলেন, কোন জায়গা থেকে? থিটা থেকে মানে কোন জায়গা থেকে? থিটা থেকে আর একবার বলেন বলতে কোন জায়গা থেকে? ভাইয়া তোমাদের নেতেও তো একটু ঠিকঠাক করা লাগবে, আমার এখানে তো আটকায় নাই, আমার এখানে তো আটকায় নাই। আচ্ছা, কোন জায়গা থেকে শুনো নাই শুনি, বলো কোন জায়গা থেকে শুনো নাই তোমরা, বলো আমাকে দেখি, ওইখান থেকে আবার বলে দিই। বলেন বলেন, ভাইকে জানাই দেন আপনারা কোন জায়গা থেকে শুনেন নাই, বলেন আমাকে জানিয়ে দিন, জানিয়ে দাও আমায়, বলো বলো বলো, চলো জানাও কোন জায়গা থেকে শুনেন, নাকি সবাই শুনছো? সবার কি ক্লিয়ার নাকি শুনে? ক্লিয়ার ব্রো, ওকে নাইস ব্রো, নাইস, ঠিক আছে। যেরকম 4টা থাকুক 5টা থাকুক কোনো সমস্যা নেই, যা খুশি তাই থাকুক, সব কি দিয়ে সলভ হবে, সব লম্বাংশ উপাত্ত সলভ হবে, কোনো সমস্যা নেই। যতগুলা মন চাই ততগুলা থাকুক, 100টা থাকলেও লম্বাংশ উপাত্ত দিয়ে 2 লাইনে সলভ হবে, যত মন চাই তত থাকুক, সব লম্বাংশ উপাত্ত সলভ হবে, জাস্ট 2টা লাইনে সলভ হবে, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া, এখন ঠিক আছে, ওকে? শুনেছো সবাই? পারবা সবাই? সবাই পারবো, কোনো সমস্যা নাই, একদম শিওর, একদম কোনো সমস্যা হবে না তো? তাহলে আগাই, যদি কোনো সমস্যা না হয় তাহলে বুঝলাম তো, আটকায় নাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আগাই গেলাম, আমি আগাই গেলাম, ঠিক আছে, ওকে চল। হয়েছে আমাদের এই টাইপের কোয়েশ্চেন আসলে পারবো, আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা, এবার আমাদের কিছু জিনিসপত্র শেখা লাগবে, ঠিক আছে? গোলকের জন্য কিছু জিনিসপত্র শেখা লাগবে, কার জন্য? গোলকের জন্য। কার জন্য ভাইয়া? গোলকের জন্য। চলো লেখো লেখো লেখো, পরিবাহী গোলকের পৃষ্ঠে প্রাবল্য, গোলকের পৃষ্ঠে গোলকে প্রাবল্য লেখো, গোলকে। আচ্ছা প্রথমে লেখো এটা লেখো, পরিবাহী ফাঁপা গোলক, এটা আমাদের রেফারেন্স হবে, ঠিক আছে? আমরা এটাকে ধরে আগাবো, পরিবাহী ফাঁপা গোলক, জাস্ট এটা লেখো, পরিবাহী ফাঁপা গোলক। আচ্ছা লিখেছো, এটা হেডলাইন দাও একটু, পরিবাহী ফাঁপা গোলক লিখেছি। আচ্ছা, তার মানে আমাদের একটা গোলক আছে যেটা হলো পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? পরিবাহী পদার্থ, মানে যাদের মধ্যে কিনা কন্ডাকশন সম্ভব, মানে তড়িৎ পরিবহন সম্ভব, ঠিক আছে? যাদের মধ্যে দিয়ে চার্জ ক্যারিয়াররা নড়াচড়া করতে পারে, কি করতে পারে? নড়াচড়া করতে পারে। আচ্ছা ভাই, একটা ফাঁপা গোলক দেখতে কেমন হয়? কমলা দেখছো না, কমলার ভিতরে যে কোষগুলো থাকে সেগুলোকে তুমি বের করে নিলে, জাস্ট কমলার যে খোসাটা, জাস্ট কমলার খোসাটার কথা চিন্তা করো। ধরো তুমি কোনোভাবে কোষগুলোকে বের করে নিচ্ছো, তাহলে কমলার যে খোসাটা থাকবে, শুধু খোসাটা, সেটাই হলো একটা পরিবাহী ফাঁপা গোলক, একটা ফাঁপা গোলক। সেটাই কি? একটা ফাঁপা গোলক। বুঝতে পারছো শেপটা কিরকম হবে? ভিতরে খালি থাকবে, ভিতরে কি থাকবে? খালি থাকবে। আচ্ছা ভালো, এখন তুমি একটা কথা বলো, ধরো এই পরিবাহী ফাঁপা গোলকে চার্জ আছে, বলো চার্জ কোথায় থাকবে? ওর তো ভিতরে ফাঁকা, তাহলে চার্জ থাকার জায়গা কোথায় আছে? শুধুমাত্র পৃষ্ঠে। ওর ভিতরে কি? ফাঁকা, তাহলে চার্জ কোথায় থাকতে পারে বলো ভাইয়া? শুধুমাত্র পৃষ্ঠে, অন্য কোথাও থাকার কোনো চান্স আছে? কোনো চান্সই নাই। কই থাকবে? আর থাকতে পারেই কোথায় বলো? শুধুমাত্র পৃষ্ঠে। কোথায় থাকতে পারে? শুধুমাত্র পৃষ্ঠে, অন্য কোথায় থাকার কোনো চান্সই নেই, তাই না? ওটা একটা ফাঁপা গোলক, চার্জ কোথায় থাকতে পারে? শুধুমাত্র পৃষ্ঠে। তাহলে ধরো ওর পৃষ্ঠে কিউ কুলম চার্জ আছে, কতখানি চার্জ আছে? প্লাস কিউ কুলম চার্জ আছে। তুমি আমাকে একটা কথা বলো, প্লাস কিউ কুলম মানে যে চার্জটা, এখান থেকে কি বলরেখা বের হবে না? বলো, বলরেখা বা ফ্লাক্স তোমার ধনাত্মক চার্জ থেকে কি বাইরের দিকে যায় না ভিতরের দিকে প্রবেশ করে? বাইরের দিকে যায় না ভিতরের দিকে প্রবেশ করে? বাইরের দিকে যায়। কোন দিকে যায়? বাইরের দিকে। মানে এই বরাবর আমার ফ্লাক্সগুলো বের হবে, এই বরাবর কি হবে? ফ্লাক্স বের হবে। আচ্ছা ওকে, মানে এই দিক বরাবর তার কি আছে বলো? তড়িৎ ক্ষেত্র আছে। এদিক বরাবর কি আছে? তার ইলেকট্রিক ফিল্ড আছে। এই যে এই জায়গাগুলোয় জুড়ে তার কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, এখন ধরো তার ব্যাসার্ধ হলো আর, তার ব্যাসার্ধ কত? আর। আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন করলাম এই পরিবাহী গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত? কি বললাম? গোলকের অভ্যন্তরে কোন গোলক বলো তো? পরিবাহী ফাঁপা গোলক। কোন গোলক বলো তো? পরিবাহী ফাঁপা গোলক। এটা নাম্বার, এক নাম্বারটা দাও তো না, বড় ইয়া লেখো, কি বলে ওই নাম্বারে 1 লেখো, আর এখানে রোমানে 1 লিখবা, ঠিক আছে? এখানে যে রোমান হরফে লিখবো 1, আর এখানে লিখবা জেনুইন 1, যেটা আমরা লিখি। আচ্ছা, বলছে কি গোলকের অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে প্রাবল্য বের করতে বলছে।
গোলকের অভ্যন্তরে প্রাবল্য। আচ্ছা ভাই প্রাবল্য মানে যেন কি ভাই বলো তো, প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হলো যে জায়গায় প্রাবল্য বের করতে বলবে সেই জায়গায় তুমি কি করবা, +1 কুলম্ব মানের চার্জ রাখবা। সেই +1 কুলম্ব মানের চার্জের উপর যে বলটা দেওয়া হবে, মানে +1 কুলম্ব মানের যে চার্জটা, সে যে ফোর্সটা ফিল করবে সেটা কি ওই পয়েন্টের প্রাবল্য। কি বললাম, যে জায়গায় প্রাবল্য বের করতে বলবে সেখানে আপনি কি করবেন, +1 কুলম্ব মানের চার্জ রাখবেন। সেই +1 কুলম্ব মানের চার্জ যে ফোর্সটা ফিল করবে সেটাই কি বলো, ওই পয়েন্টটার প্রাবল্য। আচ্ছা এখন যদি আমি মাঝামাঝি কোনো একটা জায়গায় +1 কুলম্ব চার্জ স্থাপন করি, মাঝামাঝি এরকম যে কোনো জায়গায় যদি +1 কুলম্ব মানের বল স্থাপন করি, ও কি আদৌ কোনো ফোর্স ফিল করবে? দ্য অ্যান্সার ইজ নো, কোনো ফোর্সই ফিল করবে না। কেন করবে না? কারণ ভিতরে আমার কোনো চার্জই নাই, ভিতরে কোনো বলরেখাও নাই, ভিতরে না কোনো চার্জ আছে, ভিতরে না কোনো বলরেখা আছে, এখানে ফোর্স ফিল করার কোনো চান্সই নাই, কোনো ফোর্সই ও ফিল। ইন্টারাপশন আসছে, সমস্যা নেই ভাইয়া, ইন্টারাপশন আসছিল দেখছি আমি, বাট নাও এভরিথিং ইজ ওকে, এখন শোনা, এখন আমার কথা শোনো, এখন সব কিছু ক্লিয়ার। অনেকগুলো ইন্টারাপশন কমেন্ট করার দরকার নাই, এখন সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা শোনো, দেখো এই পয়েন্টের দিকে থাকো। ধরো এই পয়েন্টটায় তুমি কি চাচ্ছ, প্রাবল্য বের করতে চাচ্ছ, রাইট? এই পয়েন্টে কি করতে চাচ্ছ, প্রাবল্য বের করতে চাচ্ছ। তো যেহেতু এই পয়েন্টে প্রাবল্য বের করতে চাচ্ছ, তোমার কি করা লাগবে, এই পয়েন্টটায় +1 কুলম্ব মানের চার্জ স্থাপন করা লাগবে। ঠিক আছে, তোমাকে বলছে মাঝখানের কোনো একটা পয়েন্টে প্রাবল্য 0, আপনি বললেন ভাই আমি বুঝলাম, কিন্তু কেন 0? আপনি বললেন যে মাঝখানে কোনো একটা পয়েন্টে প্রাবল্য 0, কিন্তু কেন 0? আমি তো এখানে +1 কুলম্ব চার্জ স্থাপন করলে এই চার্জটা তো ওকে বল প্রয়োগ করতেই পারে, নাকি চার্জ খালি বাইরের দিকেই বল প্রয়োগ করে, ভিতরের দিক করে না? এরকম না, চার্জ সব দিকেই বল প্রয়োগ করে। অ্যান্ড তোমার কথা সত্যি যে এখান দিয়ে চার্জরা ওর উপর বল প্রয়োগ করবে, হ্যাঁ, কিন্তু একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, বস্তুর উপর আলটিমেটলি একটা লব্ধি বল তৈরি হবে। বুঝো, এখানে কিন্তু চার্জ একটা নাই, অসংখ্য চার্জ আছে, সব চার্জ ওর উপর বল প্রয়োগ করবে। অ্যান্ড যখন সব চার্জ ওর উপর বল প্রয়োগ করবে, সবাই মিলে কি করবে বলো, একটা লব্ধি বল তৈরি করবে। সবাই মিলে কি করবে, একটা লব্ধি বল তৈরি করবে। এখন আমার লব্ধি বলটা দেখা লাগবে। খেয়াল করো, তুমি এই সাইডটার কথা একটু চিন্তা করো, হ্যাঁ, এই সাইড এইভাবে চিন্তা করো, এইভাবে আমি যে ছবি রাখছি এইভাবে চিন্তা করো। আচ্ছা দেখো, এইটা কি করবে, ওকে এইদিকে কি করবে, ওকে সরি, এই প্লাস কি করবে, এদিকে ঠেলা দিবে। এই প্লাস কি করবে, এইদিকে ঠেলা দিবে। ঠিক আছে, এই প্লাসগুলো কি করবে বলো, এইদিকে ঠেলা দিবে। এই প্লাস সব ঠেলা দিবে। দেখো সব কি করবে, ঠেলা দিবে। ওরাও কি করবে বলো, ঠেলা দিবে। বুঝতে পারতেছো? মানে এই নিচের দিকে থাকা চার্জগুলোর জন্য ও কিন্তু উপরের দিকে অনেকগুলো ঠেলা অনুভব করবে। বুঝো, নিচের দিকে যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর জন্য ও কিন্তু উপরের দিকে অনেকগুলো ঠেলা অনুভব করবে। খেয়াল করবা, এই চার্জগুলো থেকে ও কিন্তু কম্পারেটিভলি কাছে অবস্থিত, এই দিকের চার্জগুলো থেকে দেখো ও একটু দূরে অবস্থিত। এই দিকের যে চার্জগুলা সেগুলো থেকে ও কি একটু দূরে অবস্থিত, বাট এই দিকের চার্জগুলোর কাছে ও কিন্তু অনেকটা কাছাকাছি অবস্থিত। বাট আর একটা ব্যাপার আপনার খেয়াল করা লাগবে, উপরের সাইডে চার্জের অ্যামাউন্ট কিন্তু বেশি আর নিচের সাইডে চার্জের অ্যামাউন্ট কিন্তু কম। মানে এই পাশ থেকে দূরত্বও বেশি, চার্জের অ্যামাউন্টও বেশি। এই পাশ থেকে দূরত্ব কম, একই সাথে সাইমালটেনিয়াসলি চার্জের অ্যামাউন্টও কিন্তু কম নিচের সাইডটায়। ওই দিকের চার্জগুলো কি করবে বলো তো, +1 কুলম্বকে নিচের দিকে বিকর্ষণ দিবে। ওরা কি করবে, এই দিকে দিবে, এইদিকে। বুঝছো? খেয়াল করবা বিকর্ষণগুলো আমরা কেমনে বের করি। চলো এর মান কেমনে বের করো, 1/4πε0 ইন্টু Q/r², রাইট? নিচের সাইডটায় চার্জের পরিমাণ কম এবং দূরত্বও কম, উপরের সাইডটায় চার্জের পরিমাণ বেশি, দূরত্বও বেশি। আলটিমেটলি এরা মিলে কি করে, ভিতরের যে কোনো পয়েন্টে লব্ধি বল বাড়ায় 0, ভিতরের যে কোনো পয়েন্টে লব্ধি বল 0 হয়ে যায়। বুঝছো? আমি তো এখানে এক্সাক্ট মান থাকলে এক্সাক্ট ক্যালকুলেশন করে দেখাতে পারতাম, ঠিক আছে, বাট তুমি যখন করবা এক্সাক্ট ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে একদম 0। যে কোনো পয়েন্টে, মাঝখানের যে কোনো পয়েন্টে আলটিমেট রেজাল্ট কত চলে আসবে, একদম 0 চলে আসবে। বুঝছো? বল যে নাই এমন না, বল অজস্র আছে, কিন্তু লব্ধি বলটা হয়ে যায় 0। চার্জগুলো যে বিকর্ষণ করে না এমন না, চার্জ বিকর্ষণ করে, বল ওর উপর প্রয়োগ করে, এটা সত্য কথা, বাট এতগুলা বলের ক্রিয়ায় আলটিমেটলি লব্ধি বল কত হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, ওই মাঝখানের যে কোনো পয়েন্টে লব্ধি বল হয়ে যায় 0, লব্ধি বল কত হয়ে যায়, 0 হয়ে যায়। বুঝছো? এখানে ফোর্স অ্যাকচুয়ালি অনেকগুলাই কাজ করে, বাট সবগুলা ফোর্স মিলে একটা রেজাল্টেন্ট ফোর্স বা একটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য তৈরি করে, যেটা হয়ে যায় 0। নিচের দিকের চার্জগুলা বিকর্ষণ করে, ওরা কাছাকাছি বাট অ্যামাউন্ট কম, দূরত্বও কম, চার্জের পরিমাণও কম।
উপরের চার্জগুলো নিচের দিকে বিকর্ষণ করে, ওদের দূরত্ব বেশি বাট চার্জের অ্যামাউন্টও বেশি, সো আলটিমেটলি রেজাল্টেন্ট কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এর জন্য গোলকের ভিতরে যে কোনো পয়েন্টে লব্ধি প্রাবল্য আসবে শূন্য। এটা হলো কুলম্বের সূত্র দিয়ে ব্যাখ্যা। তোমাকে যদি গাউসের ল দিয়ে ব্যাখ্যা করতাম, এই ব্যাখ্যা জাস্ট একটা লাইন হইতো, অনেক সোজা। এর জন্যই বলি গাউসের ল অনেক বেশি ইফেক্টিভ। গাউসের ল দিয়ে এটা ব্যাখ্যা করলে এক লাইনে ব্যাখ্যা করা যেত। যাই হোক, হ্যাঁ বলেন আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন 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 বলেন। এই বুঝাইছি, তোমরা কি বুঝছো ভাইয়া? তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? আমার প্রত্যেকটা লাইন কি শুনছেন? ভাইয়া ফাঁকা স্থানে কিভাবে চার্জ রাখবেন? ফাঁকা স্থানে বুঝলাম না, ফাঁকা স্থানে কিভাবে চার্জ রাখবেন? আমি চার্জ নিয়ে এমনি করে রেখে দিয়ে আসলাম। একটা চার্জ তো রাখবো না, মানে একটা চার্জিত বস্তু রাখবো, মানে আচ্ছা আচ্ছা বুঝছি, তোমার প্রশ্ন বুঝছি। ফাঁকা স্থানে কিভাবে চার্জ রাখবেন? আচ্ছা ধরো আমি স্পেসে গেলাম, কথার কথা ধরো স্পেসে গেলাম, এরকম একটা চার্জিত বস্তু নিয়ে গেছি যার মধ্যে চার্জ আছে, ঠিক আছে? এরকম কি করছে, একটা চার্জিত বস্তু নিয়ে গেছি যার মধ্যে কি আছে, চার্জ আছে। অ্যান্ড আগে থেকেই ভিতরে আমি একটা ক্ষুদ্র গোলকের মতো রেখে দিছি, ক্ষুদ্র ধরো একটা গোলকের মতো রেখে দিছি যার মধ্যে আমি 1 কুলম চার্জ রেখে দিছি, শেষ। ভিতরে আমি আগে থেকে যে কোনো জায়গায়, ধরো যে কোনো জায়গায় এরকম একটা চার্জিত গোলক আছে, তার ভিতরে আমি আগে থেকে একটা গোলক রেখে দিছি যার মধ্যে +1 কুলম মানে চার্জ আছে, শেষ। ফাঁকা জায়গার মধ্যে রেখে দিছি। চার্জ তো এমন না যে আমি ইলেকট্রন ছুঁড়ে ছুঁড়ে মারবো, এরকম না। একটা বস্তু থাকবে তার মধ্যে চার্জ থাকবে, ঠিক আছে? চার্জ তো খালি চার্জ বলে তো, চার্জ তো একটা ধর্ম, চার্জ তো কোনো বস্তু না, চার্জ তো রাখা যায় না। ধর্মকে তুমি কেন রাখবে, ঠিক আছে? এটা একটা বস্তুর মধ্যে রাখা লাগবে, চার্জটাকে তুমি একটা অবজেক্টের মধ্যে রাখবা, তারপর সেখানে দিবা, বুঝতে পারছো? বা তোমার প্রশ্ন বুঝছি, তুমি বলছো যে ফাঁকা স্থানের মধ্যে আমি চার্জ কেন রাখবো? না, ফাঁকা স্থানের মধ্যে চার্জ রাখতেছি না, আমি একটা বস্তুর মধ্যে চার্জ রাখতেছি, তারপর সেই বস্তুটাকে আমি ফাঁকা স্থানে দিচ্ছি, বুঝছো? চলো আমাকে জানাও। বুঝছি ভাইয়া। ভাইয়া লং ক্লাস নেন, হ্যাঁ লং ক্লাস নেন, আচ্ছা ওকে। বলরেখা উৎস থেকে চারদিকেই ছড়ায়, কি লিখছো ভাইয়া? বলরেখা উৎস থেকে চারদিকে ছড়ায়, তাহলে ভিতরে প্রাবল্য থাকবে না কেন? আরে উৎসটা তো এই যে চার্জগুলা ভাইয়া, দেখো আমি শুনো, বলরেখা এমন না। উৎস কোথায়? উৎস কি এখানে তো না, ভিতরে তো চার্জ নাই, চার্জ তো পৃষ্ঠে। হ্যাঁ, উৎস থেকে তো চারদিকে ছড়াচ্ছে, ভিতরে প্রাবল্য থাকবে কেন? ভিতরে তো কোনো বলরেখাই নেই, ভিতরে বলরেখাই তো নাই। উৎস কোন জায়গায়? এই যে পৃষ্ঠের মধ্যে উৎস, সো বলরেখা কোথা থেকে আসবে ভিতরে তো কোনো বলরেখাই নেই ভাইয়া। আচ্ছা হ্যাঁ ভাইয়া, চার্জ যদি গোলকের সেন্টারে রাখি তাহলেও কি সেম হবে? হ্যাঁ অবশ্যই সেম হবে, তাহলে তো আরো ভালো মতো বোঝার কথা সেম হবে ভাই, এটা তো আরো ভালো মতো বোঝার কথা। দেখো, ও ওকে এই বরাবর বিকর্ষণ করবে, ও ওকে এই বরাবর বিকর্ষণ করবে, ক্যান্সেল। ও ওকে এই বরাবর বিকর্ষণ করবে, ও ওকে এই বরাবর বিকর্ষণ করবে, ক্যান্সেল। ও ওকে এই বরাবর বিকর্ষণ করবে, ও ওকে এই বরাবর বিকর্ষণ করবে, ক্যান্সেল। এমনি করে সবগুলো সমানে বিকর্ষণ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, শূন্য হওয়ার যে ব্যাপারটা সেটা হলো, যখন সমমানের বল পরস্পর বিপরীতে কাজ করে তখন আমরা বলি যে লব্ধি শূন্য, ঠিক আছে? লব্ধি বল কত? শূন্য। আচ্ছা দেখো, নিচের দিকে চার্জ আছে, চার্জের অ্যামাউন্ট কম বাট মধ্যবর্তী দূরত্বও কম, ঠিক আছে? আর উপরের দিকে যে চার্জগুলো আছে তাদের অ্যামাউন্টও বেশি, মধ্যবর্তী দূরত্বও বেশি। সো উপর দিক থেকে যে ধাক্কাটা পাবে আর নিচের দিক থেকে যে ধাক্কাটা পাবে সেটা হবে একদম ইকুইভ্যালেন্ট, একজন আরেকজনের সমান হবে, এবং ডিরেকশনটা কি হবে? উল্টা। উপর থেকে ধাক্কাটা হবে নিচের দিকে এবং নিচ থেকে ধাক্কাটা হবে উপরের দিকে, বুঝছো? সো তখন লব্ধিটা হয়ে যাবে শূন্য। ওকে, আচ্ছা বুঝছি দাদা। এর মানে ভাইয়া গোলকের মধ্যে যে পয়েন্ট চার্জটা রাখা হবে সেখানেই কি স্থির থাকবে? ইয়েস ইয়েস ইয়েস, আপনি গোলকের মধ্যে যে পয়েন্ট চার্জটা রাখবেন যদি তার উপর অন্য কোনো বল না কাজ করে। দেখো এখন ধরো তুমি একটা পয়েন্ট চার্জ রাখলো, শুনো একটা গোলকের মধ্যে তুমি একটা পয়েন্ট চার্জ রাখলা, হ্যাঁ ধরো পৃথিবীর মধ্যে এক্সপেরিমেন্ট চালাচ্ছ, ভাইয়া ওর উপর মহাকর্ষ বল কাজ করবে না? করবে, তখন তো নিচে পড়ে যাবে। যদি ওর উপর তড়িৎ বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, যদি অন্য কোনো ইলেকট্রিক ফিল্ডের কোনো প্রভাব না থাকে, তাহলে ওইখানে স্থির থাকবে, বুঝছো আমার কথা? আচ্ছা গুড, বুঝলে ভালো। কিন্তু ভাইয়া নিচে তো চার্জের অ্যামাউন্ট কম, তাই না? ভাইয়া সেন্টারে রাখলে কেমনে নিচে চার্জের অ্যামাউন্ট কম হয়? ভাইয়া তুমি যদি সেন্টারে রাখো, তুমি তো মনে সেন্টারের প্রশ্ন করেছিল রাইট? যদি সেন্টারে রাখো তাহলে তো নিচেও যতখানি চার্জ উপরেও ততখানি চার্জ, কেমনে কম বেশি হয়? সমান সমান হবে ভাইয়া সেন্টারে রাখলে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, উপরের পৃষ্ঠে কেন চার্জ বেশি থাকে নিচের তুলনায়? ভাই আমি পয়েন্টটা কেন্দ্র থেকে একটু নিচের দিকে নিছি ভাই, যদি কেন্দ্রে নেই তাহলে উপরে যতখানি চার্জ
নিচেও ততখানি চার্জ, বাট আমি যে পয়েন্টটা নিয়েছিলাম সেটা সেন্টার থেকে একটু নিচে, সো তুমি দাগ দাও, নিচে তো চার্জ কমই থাকবে, উপরে তো চার্জ বেশি থাকবে ভাইয়া। আমি সেন্টার থেকে একটু নিচে পয়েন্ট নিয়েছিলাম, তার জন্য সেন্টারে নিলে উপরে নিচে সমান সমান থাকবে। আচ্ছা, গোলকের ভিতরেরটা বলেছি ভাইয়া, বলেছি ভাইয়া। এখনো কোনো সমস্যা আছে নাকি এখন ক্লিয়ার বসেরা? এখনো কি আপনাদের কোনো সমস্যা আছে? ভাইয়া আধান ঘনত্বটা পড়ান ভাইয়া, যখন দরকার হবে তখন পড়াবো, তুমি আগেই কেন ইয়া করতেছ? অ্যান্ড আই গেস চার্জ ডেন্সিটি মোস্ট প্রবলি পড়াইছি। চার্জ ডেন্সিটি এটা এখানে না, এটা চ্যাপ্টার ইয়াতে আপাতত লাগতেছে না, এখনো লাগতেছে না, যখন দরকার হবে তখন পড়াবো, আগেই বইলো না, মানে আগেই এইসব বলো না, এইসব আমার পছন্দ না, সত্যি পছন্দ না। মানে আমি পড়াচ্ছি, আমাকে আমার মতো পড়াই দাও, যদি আমার পড়ানো শেষ হওয়ার পর কিছু বাদ থাকে দেন বলবা। চার্জ ঘনত্ব যখন লাগবে পড়ানোর জন্য তখন আমি এমনিই পড়াবো, আগেই কেন বলতেছো? ঠিক আছে, এইসব বলো না, মেজাজ খারাপ হয়ে যায়। ক্লিয়ার, নাথিং টু হাইড। আচ্ছা বুঝি ভাই, ক্লিয়ার বুঝি ভাই। হ্যাঁ, 20টা পোলাপান কি ঘুমায়? হ্যাঁ, ক্লিয়ার শিষ্য। হ্যাঁ আচ্ছা, যাই হোক ক্লিয়ার। আচ্ছা ওকে, তাহলে আমি যদি কোনো লোহার গোলকের চারদিকে কারেন্ট দিয়ে ভিতরে বসে থাকি তাহলে আমি ভাসবো? আরে ভাই, আরে ভাই, আরে ভাই, প্রথম কথা, তোমার মধ্যে চার্জ আছে? আছে। তুমি চার্জিত বস্তু না, তোমার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, ঠিক আছে? তুমি কোনো চার্জিত বস্তু না। সো ওই লোহারগুলো তোমার মধ্যে প্রথমে কোনো ইলেকট্রিক ইয়া দিবে না, কি বলে, কোনো ইলেকট্রিক ফোর্স দিবে না। যদি তুমি ওর সাথে কানেকশনে যাও, যদি তোমাকে টাচ করো, তখন তোমার মধ্যে চার্জ প্রবাহিত হবে। কেন হবে? কারণ তোমার বডির মধ্যে লবণাক্ত পানি আছে, তোমার মধ্যে ইলেকট্রোলাইট আছে, তখন ওটার মধ্যে চার্জ যাবে। প্রথম কথা, ঠিক আছে? দ্বিতীয় কথা, লোহার গোলকের ভিতরে যদি তুমি বসে থাকো, একটা মানুষ যদি বসে থাকে, তাকে মহাকর্ষ বলে নিচের দিকে টানা হবে, তখন সে অবশ্যই নিচের দিকে যায় পড়বে। যদি তোমার উপর ওই বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, প্রথম কথা, তোমার উপর তো কোনো ইলেকট্রিক ফিল্ড কাজই করতেছে না, ঠিক আছে? কোনো তড়িৎ বল তো তোমার উপর কাজই করবে না, কারণ তুমি তো কোনো কি বলে আধানযুক্ত বস্তু না। তোমার মধ্যে তো এখন পর্যন্ত কোনো বিক্ষিপ্ত চার্জ নাই, কোনো সেপারেট চার্জের অ্যামাউন্ট বেশি নাই। তোমার যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, ঠিক আছে? তুমি যদি ওকে টাচ করো তখন তুমি ইলেকট্রিক শক খাবা। কেন? মানে টাচ করা বলতে এক পাশে টাচ করলে না, যদি দুই পাশে টাচ করো, লাইক তোমার যদি এক হাত এইখানে আর এক হাত এখানে দাও তাহলেই শক খাবা। এক হাত দিয়ে ধরলেও তুমি শক খাবা না। কেন খাবা না? কারণ তোমার সার্কিট কমপ্লিট হয় নাই। তোমার যদি এখানে আধান আছে, আধান যাবে কই? আধান যাওয়ার রাস্তা আছে, আধান তখনই ফ্লো করবে যখন সার্কিট কমপ্লিট হবে। সার্কিট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আধান ফ্লো করবে না, ঠিক আছে? আর যেটা বললাম, তুমি ভাসবে না কি ভাসবে না সেটা ডিপেন্ড করবে তোমার উপর অন্য কোনো বল কাজ করতেছে নাকি করতেছে না তার উপর। যদি তুমি পৃথিবীতে দাঁড়াও, অবশ্যই তোমার উপর মহাকর্ষ বল কাজ করবে, তুমি নিচে পড়বা, মাস্ট। ওকে, আই গেস বোঝা উচিত। বুঝেছি সব। শুরুতে 60-20 জন আচ্ছা চিল ক্লিয়ার। আচ্ছা, যে প্রশ্ন করছিলে এখন অ্যান্সার পাইছো? কে প্রশ্ন করছিলে ভাইয়া তুমি? তোমার নাম কি? পাচ্ছি না কেন? কি নাম ছিল? তুমি কি আবার কমেন্ট ডিলিট করে দিছো নাকি? কমেন্ট কি ডিলিটও করা হয়ে গেছে? তোমার কমেন্ট কি ডিলিট করে দিছো নাকি? ভাইয়া নাসাতে রওনা দিচ্ছি, দোয়া করবেন। হ্যাঁ, শিওর, প্লিজ গো। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। বোঝা উচিত যা বুঝাইছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, বইয়ে কিন্তু এগুলো এক্সপ্লেনেশন পাবা না, তোমাকে এক্সপ্লেন করা হচ্ছে। তো জিনিসপত্র একটু দাম দিবা, ঠিক আছে? দাম দিবা। আচ্ছা ঠিক আছে, ওকে চলেন আগাই তাহলে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা গেল কোথায়? গোলকের অভ্যন্তরে। দ্যাট মিনস গোলকের অভ্যন্তরে, মানে সব গোলকের না, পরিবাহী ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর প্রাবল্য কত হবে? 0 হবে। পরিবাহী ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে? 0। ওকে, বুঝছি, নাইস। চলো এবার আসো পৃষ্ঠে। কোথায়? পৃষ্ঠে। ওকে, চলো দেখি পৃষ্ঠে কি হবে। পৃষ্ঠে, একদম পৃষ্ঠে, যদি আমরা পৃষ্ঠের উপর কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে চাই তখন কি হবে? সেকেন্ডটা কি? পৃষ্ঠে। কোথায়? পৃষ্ঠে প্রাবল্য, পৃষ্ঠে। আচ্ছা আসো, এই তো, তাই না? চার্জ কোথায় আছে? পৃষ্ঠে আছে। চার্জ কিন্তু ভিতরে কোথাও নেই। পরিবাহী ফাঁপা গোলকের ভিতরে কিন্তু চার্জ থাকবে না। ওকে, মানে চার্জ যা থাকবে সব কোথায় থাকবে? পৃষ্ঠে থাকবে। আচ্ছা,
ওর ব্যাসার্ধ ধরো আর, কত আর, এবং তোমাকে বলছে পৃষ্ঠেই কোনো একটা বিন্দুতে প্রাবল্য বের করতে, তাই না? আচ্ছা, তার মানে তুমি এখানে কি করছো, +1 কুলম্ব মানের একটা চার্জ স্থাপন করছো, ঠিক আছে, +1 কুলম্ব মানের একটা চার্জ স্থাপন করছো। এইবার কথা হলো ভাইয়া প্রাবল্য কেন আসবে? আমি জাস্ট এখানে ছিলাম, এখান থেকে একটু সামনে আগে পৃষ্ঠে আসছি, প্রাবল্য কেন আসবে বুঝো। এই +1 কুলম্ব কি করবে, বিকর্ষণ করবে। এই প্লাস সব দেখো বিকর্ষণ করবে, সব বিকর্ষণ, সব বিকর্ষণ, সব বিকর্ষণ। দেখো সবচেয়ে নিচের দিকে যে বিকর্ষণটা সেটা কাজ করবে এই দিকে, এই পাশে কোনো বল কাজ করবে না। দেখো এই পাশে কোনো ফোর্স কাজ করা সম্ভব, একটা সিঙ্গেল ফোর্সও এই লাইনের এই পাশে আসবে না, জীবনেও আসা সম্ভব না। তুমি দেখো এই লাইনের এই পাশে একটা সিঙ্গেল ফোর্স আসা সম্ভব না যদি তুমি এই পয়েন্টে প্রাবল্য বের করছো। এখন যদি আবার এই পয়েন্টে প্রাবল্য বের করো তাহলে এই স্পর্শকের এই সাইডে কোনো ফোর্স আসা সম্ভবই না। তুমি যে পয়েন্টেই প্রাবল্য বের করবা, ধরো এই পয়েন্টে তুমি এখানে একটা স্পর্শক আঁকবা, হ্যাঁ, এই স্পর্শকের ওই পাশে গোলকের সাইডে কোনো প্রাবল্য যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো ফোর্স যাওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? কারণ ওই পাশে ফোর্স যাওয়ার জন্য চার্জ থাকা লাগবে এই পাশে, এই পাশ থেকে ঠেলা দিলে তারপর তো ফোর্স ওইদিকে যাবে। এই দাগের এই পাশে কোনো চার্জ আছে, কোনো চার্জ নাই। এই স্পর্শক মানে কি, গোলকের পয়েন্টটাকে টাচ করে গেছে, রাইট? গোলকের ওই পয়েন্টটাকে কি করে গেছে, টাচ করে গেছে। গোলকের ওই পয়েন্টটাকে কি করে গেছে, টাচ করে গেছে। ওইটার ওই পাশে কোনো চার্জ আছে নাই তো, নাই। তাহলে আমার ফোর্স কেমনে যাবে, যাবে? যাবে না, বুঝতে পারছো? তাহলে চলো এই পাশ থেকে ঠেলা দাও, দাও 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 দাও, বুঝতে পারছো? ওকে, বুঝছো? তাহলে দেখো সবগুলো ফোর্স কোন দিক কাজ করতেছে, এই দিকে আর এই দিকে। তাহলে বলো লব্ধি বল কোন দিক কাজ করবে, এই দিক বরাবর একটা রেজাল্টেন্ট ফোর্স তৈরি হবে। কি বললাম, এই দিক বরাবর একটা রেজাল্টেন্ট ফোর্স তৈরি হবে। প্রাবল্য কেন আসতেছে সেটা বুঝতেছো তো? এমনি এমনি জাস্ট মুখস্থ করে যায় ওটা, বুঝছো কেন এখানে প্রাবল্য আসলো, ভিতরে কেন আসতেছিল না সেটা তো বুঝছি, এখানে কেন আসলো সেটা বুঝছি। কারণ এই দিক বরাবর এখন সব ফোর্স এই দিক বরাবর সব। দেখো এইটা একজন একজনকে নিউট্রালাইজ করে দিবে, এইটা আর এইটা একজন একজনকে নিউট্রালাইজ করে দিবে। বাকি সবগুলো যে ফোর্স আছে, সবগুলো যে প্রাবল্য আছে, সবার একটা লব্ধি পাওয়া যাবে, সেটা হবে এই দিক বরাবর, একদম ডিরেক্ট এই দিক বরাবর। বুঝছো কি বলছি? ঠিক আছে, তার মানে একটা প্রাবল্য এবার আমরা পাচ্ছি। আমরা কি পাচ্ছি, একটা প্রাবল্য এবার পাচ্ছি। আচ্ছা, প্রাবল্য যদি পাই সেই প্রাবল্য কেমনে বের করবো? আচ্ছা, এখন যেহেতু আমরা কুলম্বের ল অ্যাপ্লাই করতেছি, আমরা কুলম্বের ল বাদে এখন অন্য কিছু শিখি নাই, সো আমরা কুলম্বের লতেই যাবো। এখন তোমরা বলবা যে ভাইয়া ইন্ডিভিজুয়াল বের করে দেখান, তুমি এখনো শিখছো অন্য কোনো ফর্মুলা, তুমি এখনো গাউসের ল শিখছো না, তুমি কি শিখছো? শুধুমাত্র কুলম্বের ল। গাউসের ল দিয়ে এগুলো বের করা অনেক ইজি, বাট তোমাদের এখনো শিখাই নাই, মানে আমি এখনো শিখাই নাই, এগুলো লাস্টের দিকে, সো লাস্টের দিকে যাই শিখবো। আবার তো আসো কুলম্বের ল দিয়ে বলো, এখানে কি আছে, +1 কুলম্ব চার্জ আছে, আর পৃষ্ঠে কি আছে, প্রচুর পরিমাণে প্লাস চার্জ আছে, প্রচুর পরিমাণে কি আছে, প্লাস চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন বলো এই চার্জিত গোলকটা কি করবে, এই +1 কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে। কি বললাম, এই চার্জিত গোলকটা কি করবে, +1 কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে। এখন ঝামেলা হলো ভাইয়া, এইটার তুলনায় এটা কি বিন্দু না, না, কুলম্বের সূত্র কার কার মধ্যে খাটে, বিন্দু চার্জের মধ্যে খাটে। বিন্দু চার্জ না হলে কিন্তু তুমি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। যদি বিন্দু চার্জ না হয় তাহলে তুমি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। কুলম্বের সূত্র হওয়ার জন্য অবশ্যই বিন্দু চার্জ হওয়া লাগবে। তার মানে এই গোলকটাকে তোমার একটা বিন্দু চার্জ বানাইতে হবে। কেমনে? ওই যে ভরকেন্দ্রে নিয়ে আসা লাগবে, পুরা চার্জটাকে কোথায় নিয়ে আসা লাগবে, ভরকেন্দ্রে নিয়ে আসা লাগবে। মনে আছে কনসেপ্ট পড়াইছিলাম, একদম কোথায় নিয়ে আসা লাগবে, এই পুরা চার্জটাকে ভরকেন্দ্রে নিয়ে আসা লাগবে, ঠিক আছে? তাহলে চলো পুরা চার্জটাকে ভরকেন্দ্রে নিয়ে আসো। তার মানে এবার সেন্টারে আছে আমার কে, +q কুলম্ব। এটা চিন্তা করা লাগবে, আর কিছু না। চিন্তা করবা তুমি মনে মনে বিন্দু চার্জ বানানোর জন্য। মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, q আর 1 কুলম্বের মধ্যবর্তী দূরত্ব কত এখন, r। তাহলে বলো এই বিন্দুতে প্রাবল্য কত হবে, ইজ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু q/r²। ঠিক আছে, এই কি আমার পৃষ্ঠে প্রাবল্য বের করার ফর্মুলা। এটাই কি পৃষ্ঠে প্রাবল্য বের করার ফর্মুলা। বুঝছো, এটা কি পৃষ্ঠে প্রাবল্য বের করার ফর্মুলা। হয়েছে পৃষ্ঠে প্রাবল্য। এবার আসো 3 নাম্বার, এবার আসো 3 নাম্বার। তোমাকে বললাম পৃষ্ঠ হতে x মিটার দূরে, পৃষ্ঠ হতে x মিটার দূরে প্রাবল্য, পৃষ্ঠ হতে x মিটার দূরে প্রাবল্য। তাহলে ধরো পৃষ্ঠ হতে x মিটার দূরে, ধরো এই পৃষ্ঠ হতে কি x মিটার দূরে একটা পয়েন্ট আছে, কতখানি দূরে, x মিটার দূরে একটা পয়েন্ট আছে। তোমাকে বলেছে এই পয়েন্টে প্রাবল্য বের করার জন্য। তাহলে এই পয়েন্টে কি করবা, চলো +1 কুলম্ব মানের চার্জ বসাবা। এখন দেখো x এর মান যদি অনেক বড় হয় তখন তুমি চাইলে এইটাকে বিন্দু বস্তু হিসেবে চিন্তা করতে পারো, বাট নর্মালি x এর মান তো বড় নাও হতে পারে। বড় হইলে তো ডিফারেন্ট কাহিনী, বাট যদি বড় না হয়, যদি এটা অনেক ছোট হয়, তখন কি এটা তো আর বিন্দু বস্তু হবে না, তাই না, বা বিন্দু চার্জ হবে না, চার্জের আকার তো যথেষ্ট বড়। তখন কি করা লাগবে, এটাকে বিন্দু চার্জ বানাই নেওয়া লাগবে। কেমনে বানাবা, সেন্টারে নিয়ে আসো। তাহলে দেখো এখানে আছে আমার
প্লাস কিউ কুলম, এখানে আছে প্লাস 1 কুলম। এই প্লাস কিউ কুলম প্লাস 1 কুলমকে যতখানি বল প্রয়োগ করবে সেটাই কি এই পয়েন্টের প্রাবল্য, রাইট? তাহলে দেখো কিউ কুলম আর 1 কুলমের মধ্যবর্তী দূরত্ব কত? আর প্লাস এক্স, আর প্লাস এক্স। ওকে, চলো ফর্মুলা সরাসরি লিখে দাও। ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর প্লাস এক্স হোল স্কোয়ার। বুঝছো? তার মানে সহজ কথা, আর প্লাস এক্সটা কি বলো তো? আর প্লাস এক্সটা হলো কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব। কি বললাম? কেন্দ্র হতে দূরত্ব। ঠিক আছে, চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলো ভাইয়া? আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই, কোনটা আমাকে জানাই দাও কমেন্টে। চলো দেখি দেখি আপনাদের কথা শুনি, আপনারা কি বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারেন নাই? ভাইয়াকে কাইন্ডলি একটু জানাই দেন, আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই, কোনটা? দ্রুত দ্রুত দ্রুত। অল ক্লিয়ার, গ্রেট গ্রেট। বাকিদের কি অবস্থা? বাকিদের সব কিছু ক্লিয়ার? ভাইয়া তড়িৎ প্রাবল্যের সাথে সম্পর্কিত ফ্লাক্সের একটা টার্ম বাকি ছিল, মনে করাই দিতে বলছিলেন। ও আচ্ছা, ওইটা আর একটু পরে, ওইটা হলো তোমার মানে এটা পড়াই নেই তারপর। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ 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 রিফা, ধন্যবাদ। আরে ভাই বলা সেই মনে রাখছে, গুড। আচ্ছা, ওইটা হলো বেসিক্যালি প্রাবল্যের ডিরেকশন বের করার জন্য। প্রাবল্যের ডিরেকশন যেদিকে কাজ করে ফ্লাক্সের ডিরেকশন একই দিক কাজ করে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা আমি দেখি বুঝাই দিতেছি একটু পরে, আবার ভুলে যেতে পারি। আর যদি আজকে না বুঝাই তুমি পরের ক্লাস আরেকবার মনে করে দিও, ঠিক আছে? কারণ আজকে ক্লাসে কিছু টপিক ফিক্স করে রাখছি, ওগুলো শেষ করবো, তারপর তো অন্য কিছু। যদি আজকে না বুঝাই তুমি পরের দিন আরেকবার কষ্ট করে খালি মনে করে দিবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া সার্কিট হান্ডারে কি ক্লাস নেবেন না? হ্যাঁ ভাইয়া একটা ক্লাস বাকি আছে, আমি জানি সার্কিট হান্ডারে একটা ক্লাস বাকি আছে, বাট আমি কোনোভাবেই শিডিউল মিলাইতে পারছি না। বেসিক্যালি শিডিউল এত টাইট হইতো না, আমার হলো 2 সপ্তাহ পর বুয়েটের টার্ম ফাইনাল, বুঝছো? মানে নিজের পড়ালেখার চাপে আমি জাস্ট আচ্ছা মানে বসে পড়া আসলে অনেক বেশি। আমি এখন যেখানে ক্লাস নিতেছি, ইভেন আমি 10 মিনিটসগুলোও ক্লাস নেওয়া বাদ দিচ্ছি। 10 মিনিটসগুলো আমি 3 জায়গায় ক্লাস নিতাম। এসএসসি ক্র্যাশ কোর্সে ক্লাস নিতাম, এইচএসসি ক্র্যাশ কোর্সে ক্লাস নিতাম, অ্যাডমিশনে ক্লাস নিতাম 10 মিনিট স্কুলে। হ্যাঁ, সব জায়গায় ক্লাস নেওয়া বন্ধ করে দিচ্ছি, শুধুমাত্র অ্যাপোলো ব্যাচ আর ফিনিক্স ব্যাচে ক্লাস নেই, আর ডিউ ক্র্যাকার্সে ক্লাস নেই। হ্যাঁ, ডিউ ক্র্যাকার্সে হয়তো বা কিছুদিন পর গ্যাপ রাখবো, বন্ধ রাখবো কিছুদিন, ওই পরীক্ষা চলাকালীন পড়াবো না, বাট হোপফুলি অ্যাপোলো আর ফিনিক্সে পড়াই যাবো, কারণ এই দুটার রেগুলার ব্যাচ তো, এই দুটায় গ্যাপ দিলে তোমরা অনেক প্যারায় পড়ে যাবে, দেখা যাবে পড়াশোনার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ওই ফাঁকে সার্কিট হান্ডারে একটা ক্লাস নিয়ে দিব। সো একটু বুঝো, আমি দেখেছি তোমাদের ক্লাস নেওয়া হয় নাই, অ্যান্ড লাইক আমি অনেক বাজে বাজে কথাও শুনছি। একটা ছেলের সাথে তো লিটারেলি মানে সে তো জানাই তাই বলছে। আচ্ছা একটা ছেলে, আমি ছেলেটার নাম বলতেছি না, সার্কিট হান্ডারে একটা ছেলে আছে, যা নয় তাই বলছে, আমি ওর টাকা তো সাহায্যে রিটার্ন করে দিছি। যাই হোক, বলে অনেকে বলে, সমস্যা নেই, বাট মানে ব্যাপারটা কি, তোমরা জাস্ট ওই সাইডের প্রবলেমটা দেখো, তোমরা তোমাদের প্রবলেমটা দেখো। এই পাশ থেকে যে ক্লাস নেওয়া লাগে, ক্লাস করা তোমাদের জন্য কঠিন, হ্যাঁ অনলাইনে ক্লাস করা কঠিন, মনোযোগ ধরে রাখা কঠিন, তো তোমাদের কি মনে হয় আমাদের কি ক্লাস নেওয়া কঠিন না? সামনাসামনি ক্লাস তোমার যে ইন্টারাকশনটা আসে, ধরো আমার ভালো লাগতেছে না পড়াইতে, আমি তোমার সাথে 10 মিনিট গল্প করলাম সামনাসামনি, তুমি কিছু বললা আমি কিছু বললাম। অনলাইনে কই ভাই সুযোগ কই? আমি 1.5 ঘন্টা আমার মধ্যে বকবক করি, তুমি একটা চিন্তা করো, আমার সামনে একটা ক্যামেরা আছে, আর কিছু আছে? কিচ্ছু নাই, আমি একা একা কথা বলা লাগে। 1.5 ঘন্টা লিটারালি আমি একাই কথা বলি। আমি কারোর সাথে কথা বলছি, তুমি একটা কমেন্ট করতেছো, সেটা পড়তেছি, এছাড়া আমার আর কি আছে? আর কি আছে বলো? এই যে 1.5 ঘন্টা ক্লাস নেওয়াটা এতটা সোজা না ভাই, ঠিক আছে? ঠিক আছে, তোমরা যখন ক্লাস নিবা অনলাইনে, অ্যাট দ্যাট মোমেন্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে লাইক অনলাইন ক্লাস নেওয়াটা কীরকম। হ্যাঁ আরাম আছে কিছু কিছু ক্ষেত্রে, আরামটা কেমন? আমি আমার বাসায় বসে ক্লাস নিতে পারতেছি, এর একটা শান্তি। ঢাকায় যেমন আগে যখন আমি পড়াইতাম, মোহাম্মদপুরে পড়াইতাম যখন, তখন তো স্টুডেন্টদের বাসায় গিয়ে বা হোস্টেলে গিয়ে পড়াইতাম, তখনও ভালোই টিউশন করাইতাম তখনও, বাট ওই যে একটা প্যারা ছিল আর এক জায়গায় যায় পড়ানো, এটা ছিল একটু প্যারা। বাট এখন একটু আরাম আছে, নিজের বাসায় বসে বসে পড়া, এটা একটু শান্তি আছে। অ্যান্ড হোপফুলি ঢাকায় গেলে আমি অনলাইনে কন্টিনিউ করবো, অফলাইনে করলে করতে পারি, বাট নিজের মতো একটা করে করতে পারি, বাট ইচ্ছা সে এখন ওইরকম চিন্তা করি না, অনলাইনেই চিন্তা আছে। সো সে আমি বাসায় নিব, ঢাকায় গেলেও আমি বাসা নিব, বাসা নিয়ে অনলাইনেই পড়াবো। সো অনলাইনে আসলে আছে সুবিধা আছে, অনেক পোলাপানের কাছে পৌঁছানো যায়। তোমরা হ্যাঁ এটাও বলতে পারো যে প্রচুর টাকা ইনকাম করা যায়, হ্যাঁ আমি অস্বীকার করতেছি না, এটা সত্য কথা। এটাও ক্লাস নেওয়ার পিছনে একটা মোটিভ অবশ্যই, আমার হাত খরচের টাকা নিজে ইনকাম করা, হ্যাঁ ঠিক আছে, নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য কিছু টাকা ইনকাম করা, হ্যাঁ আমি এগুলো অস্বীকার করি না, আমি অস্বীকার করি না, এটা সত্য কথা, অস্বীকার করার কিছুই নেই। আচ্ছা বাট ক্লাস নেওয়া এতটা সোজা না, আসলেই না। একদিন একটু ট্রাই করবা, হ্যাঁ একদিন ফোনটা সামনে নিবা, সামনে তুমি আধা ঘন্টা একটা টপিক বুঝাই যাবা। ধরো তুমি এসএসসি, তোমরা তো এসএসসি পার করে আসছো তাই না, এসএসসির ধরো কোনো একটা টপিক
যেমন ধরো ওমের সূত্র, ওমস ল, ওমস ল আধা ঘন্টা ধরে পড়াবা, ঠিক আছে? ওমস ল দুটো ম্যাথ করাবা, ওমস ল থিওরি পড়াবা, মাঝখানে কোনো ভুল করা যাবে না, একদম আধা ঘন্টা উইদাউট এনি ফ্ল, হ্যাঁ তোমার কমপ্লিট করা লাগবে, কোনো ভুল না। হ্যাঁ, এই যে ধর 1.5 ঘন্টা তোমরা ম্যাথ করাচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। হ্যাঁ, যে এই ম্যাথের পর এরপর এই টপিকের পর তোমরা কোনোদিন দেখছো আমার কোনোদিন কোনো বই ধরতে? আমি লিটারালি কোনো বই ফলো করি না, জীবনেও না। আমি এখন পর্যন্ত কাউরে কোনোদিন বই ফলো করে পড়াই না, আমি লিটারালি কোনো বই ফলো করি না। আমার পড়ার সাথে দেখে তো কোনো বই মিল পাও নাকি? না, কোনো বইয়ের সাথে কোনো মিলই নাই, উল্টাপাল্টা যা মাথায় আছে করাই দিই। না, উল্টাপাল্টা না, অবশ্যই সব কিছুর একটা ভিত্তি আছে। আমি যেমনি করে পড়ছিলাম অমনি করেই পড়ানোর চেষ্টা করি, একটা ফ্লো মেনটেন করে। সো তোমাদের কাছে মনে হতে পারে অনেক আরাম, কিছু কিছু ক্ষেত্রে আরাম আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে আসলেই প্যারা আছে অনলাইনে ক্লাস নেওয়া। কারণ লাইক লিটারালি সামনে কেউ নাই ভাই, বক বক করতে কেমন যেন লাগে। প্রথম প্রথম খুবই অকওয়ার্ড লাগতো, এখন তাও ইউজ টু হয়ে গেছে, এখন অতটা প্যারা হয় না। বাট প্রথম প্রথম খুবই প্যারা হইতো, মানে কেমন যেন একটা হেজিটেশন আসতো ভিতর থেকে, যে কি করতেছি ভাই, কি করতেছি, সামনে কেউ নেই, কার সাথে কথা বলতেছি, আমি ফোনের দিকে তাকায় দেখে কথা বলছি, আমার চিন্তা করে নেওয়া লাগে আমার সামনে তোমরা আছো, তোমাদের সাথে আমি এমনি হাসি, দেখো আমি তোমাদের কোনো কথা শুনে হাসি না, নিজের থেকে হাসা লাগে, ঠিক আছে? এই যে এখন নিজে হাসতেছি। ওকে, সো এগুলা কেউ যদি অভিনয় বলো, যাও ধরলাম তুমি বললা যে প্রমেথ অভিনয় করে আসে, অভিনয় করা কি সোজা নাকি? না, টাফ আছে, ঠিক আছে? যেটাই বলো অনলাইনে ক্লাস নেওয়া একটু প্যারা আছে ভাই, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই, ওগুলো পরের কথা। এগুলো বুঝছো কিনা? এগুলো বুঝছো? চলো, পরে টেরে ছিল কি পরিবাহী ফাঁপা গোলক। এবার আসো অপরিবাহী ফাঁপা গোলক, এটা ছিল 1 নম্বরটা, তাই না? চলো লেখো 2 নম্বরটা লেখো, অপরিবাহী ফাঁপা গোলক। কি বললাম? অপরিবাহী ফাঁপা গোলক। আচ্ছা, তার মানে এবার আমাদের যে গোলকটা সেটা অপরিবাহী কিন্তু ফাঁপা। হ্যাঁ, অপরিবাহী কিন্তু ফাঁপা। আচ্ছা, যদি ফাঁপা গোলক হয়, অপরিবাহী হইলো, ঠিক আছে, চার্জ কোথায় থাকবে ভাই? তুমি আমাকে বলো চার্জ কোথায় থাকবে? চার্জ ভিতরে যাওয়ার কোনো চান্স আছে? চার্জ বাইরে যাওয়ার কোনো চান্স আছে? না, তুমি যেখানে চার্জ দিয়ে রাখছো সেখানেই চার্জ থাকবে। তুমি যেখানে চার্জ দিয়ে রাখছো সেখানেই চার্জ থাকবে, কারণ চার্জ থাকার জায়গায় আছে একটা পৃষ্ঠ। কেন? কারণ এটা ফাঁপা গোলক ভাইয়া। কারণ কি এটা ফাঁপা গোলক, অন্য কিছু তো এখানে নাই ভাইয়া, জাস্ট একটা পৃষ্ঠ আছে, পৃষ্ঠবাদ অন্য কিছু নাই। একটা ফাঁপা গোলকের কি থাকে? শুধুমাত্র পৃষ্ঠ থাকে, পৃষ্ঠ অন্য কিছু থাকে না, ঠিক আছে? সো যত চার্জ টার্জ যা আছে সব কই থাকবে? সেই পৃষ্ঠেই থাকবে, অন্য কোথাও থাকবে না। সো আমি অপরিবাহী ফাঁপা গোলক নিচ্ছি নাকি পরিবাহী ফাঁপা গোলক দিচ্ছি? ডাজ দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার? সেটা কি আদৌ ম্যাটার করে? না, সেটা আসলে ম্যাটারই করে না। অপরিবাহী ফাঁপা গোলক অ্যান্ড পরিবাহী ফাঁপা গোলকের জন্য রেজাল্ট একদম সেম আসবে। আরও যদি সহজ ভাষায় বলি, চার্জ যদি পৃষ্ঠে থাকে, তুমি যা মন চাই তাই নাও না কেন, রেজাল্ট এগুলাই আসবে, ঠিক আছে? গোলকের ক্ষেত্রে স্পেশালিটি কি? চার্জের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। হ্যাঁ, মানে সমবিভাজন হয়, চার্জ সব জায়গায় সমভাবে বিভাজিত থাকে। অন্য কেসে সেটা হবে না। লাইক তুমি একটা বর্গ নাও, কোনায় চার্জ বেশি থাকবে, কোনায় কি থাকবে? চার্জ বেশি থাকবে। গোলকের ক্ষেত্রে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্ভব চার্জের, ঠিক আছে? গোলকের ক্ষেত্রে কি থাকে? চার্জের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, হ্যাঁ, মানে সমবিভাজন হয়। যেহেতু সমবিভাজন হয় এবং চার্জ ছড়ায় যায় পুরো পৃষ্ঠের মধ্যে, সো তুমি যে কেসই নাও না কেন, যদি চার্জ পরিবাহী হইল নাকি পরিবাহী হইল না, দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। এটা কি ছিল? অপরিবাহী ফাঁপা গোলক। আচ্ছা, এবার লেখো পরিবাহী নিরেট গোলক। আমরা পড়লাম কি? পরিবাহী ফাঁপা গোলক পড়লাম, অপরিবাহী ফাঁপা গোলক পড়লাম, ঠিক আছে? এবার পড়বো পরিবাহী নিরেট গোলক। 3 নম্বরটা কি? 3 নম্বরটা কি? পরিবাহী নিরেট গোলক। পরিবাহী নিরেট গোলক। 3 নম্বরটা কি ভাইয়া? পরিবাহী নিরেট গোলক। নাইস, ঠিক আছে, পরিবাহী নিরেট গোলক। আচ্ছা জি ভাইয়া, বুঝছি। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। ওকে, আমরা সবাই বুঝতে পারছি। গুড, ভেরি গুড। ওকে, নাইস। এখন দেখো, যেহেতু নিরেট গোলক, তার মানে কি এবার ভিতরে চার্জ থাকার পসিবিলিটি আছে, ঠিক আছে? ভাইয়া ছুটি দেন একটু পরে, কয়টা ক্লাস হয়েছে ভাই? ভাইয়া 14টা ক্লাস হয়েছে মোস্ট প্রবাবলি। সার্কিট হান্টারে 14টা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস বাকি আছে, 15 নাম্বার ক্লাসটা বাকি আছে, অথবা 13টা ক্লাস হয়েছে, 13টা বা 14টা ক্লাস হয়েছে। সার্কিট হান্টারে 13টা বা 14টা ক্লাস হয়েছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আমি আসলে অনেকদিন ক্লাস নিই না, সেই ঈদের আগে ক্লাস নিয়েছিলাম, তারপর আর নয় হয়নি। যাক, তো সমস্যা না, একটা ক্লাস আছে তো নিয়ে দিব। অ্যান্ড সার্কিট হান্টারের পরীক্ষা নেওয়ার কথা ছিল, আমি পরীক্ষা নিতে তার কারণ আছে।
পরীক্ষা নেই তার কারণ আছে। কেন? কারণ প্রথম পরীক্ষা নিয়েছিলাম 11 জন নাকি 12 জন পার্টিসিপেট করছিল, ঠিক আছে? তারপর পরীক্ষা নেওয়ার মন মানসিকতা চলে গেছে, পোলাপান পরীক্ষা দেয় না। তাও তোমরা বললে নিব, সমস্যা নেই, যদি তোমরা পরীক্ষা দাও তাহলে দিব। অপরিবাহীগুলোকে চার্জ পরিবহনই করতে পারবে না, তাহলে চার্জ পৃষ্ঠে থাকবে কেন? ভাই আমি কি বলছি চার্জ পরিবহন করতেছে না? আমি বলছি চার্জ আছে, সমস্যা কি চার্জ থাকলে? আমি এখান থেকে ইলেকট্রন সরাই নিছি, তাহলে তো চার্জ থাকবে। চার্জ তো পরিবহন করার কোনো দরকার নেই, আমরা তো বলি নাই চার্জ পরিবহন করবে, আমরা বলছি চার্জ থাকবে। চার্জ থাকলে কি সমস্যা? মানে চার্জ তো পরিবহন হচ্ছে না, চার্জ থাকতেছে। হ্যাঁ, ধরো একটা জায়গায় 10 জন লোক আছে যাদের পা ভাঙা, আমার একটা রুম আছে, একটা হসপিটাল আছে, হ্যাঁ হসপিটালের মধ্যে 10টা রুম আছে, 10টা রুমের মধ্যে 10টা পা ভাঙা লোক থাকবে, সেই 10টা লোক তো হাঁটতে পারবে না, থাকতে কি সমস্যা? আসলেই থাকতে কি সমস্যা? ঠিক আছে, সমস্যা তো নাই। সো আমার এখানে চার্জ থাকবে, চার্জ তো আমি বলি নাই চলাচল করবো, আমি বলছি চার্জ থাকবে, থাকতে কি সমস্যা? বুঝছো কথা? বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো বলো, বুঝছো? শিওর বুঝছি, শিওর সবাই বুঝছি, ওকে নাইস। চলো এবার পরেরটা আসো। এটা বলছি হলো পরিবাহী নিরেট গোলক। কি বলছি? পরিবাহী নিরেট গোলক, ওকে নাইস। আসো পরিবাহী নিরেট গোলক দেখো। তার মানে এবার গোলকটা নিরেট, তাই না? তার মানে কি এবার ভিতরেও চার্জ থাকবে। গোলকটা কেমন? নিরেট। আচ্ছা, তাহলে ভিতরেও কি চার্জ থাকবে বলো? চার্জ থাকবে। আচ্ছা আমার একটা কথা বলো, এই যে আমরা বাসা বাড়িতে যে তার ব্যবহার করি, হ্যাঁ যে তার, হ্যাঁ দেখবা আমাদের বাসায় কিন্তু 2টা তার আসে এরকম, একটা লাল আসে একটা আসে কালো। হ্যাঁ, একটা কি আসে লাল আর একটা আসে কি কালো। বলো তো কোনটা কি মিন করে? লালটা মিন করে হলো হাই ভোল্টেজ, হ্যাঁ কালোটা মিন করে হলো লো ভোল্টেজ। কেন 2টা তার আসে? কোনো কোনো জায়গায় 6টা তার যায়, কেন 2টা তার আসে? 2টা তার কেন আসে? কেন 6টা তার না? কোনো কোনো জায়গায় 96টা তারও যায়, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে 96টা তার যায়। কোনো কোনো জায়গায় 6টা তার যায়, আর আমাদের বাসা বাড়িতে 2টা তার আসে কেন? প্রথম কথা হলো 2টা তার যাচ্ছে, একটা লাল একটা কালো। লালটা মিন করে হাই ভোল্টেজ লাইন অ্যান্ড কালোটা মিন করে লো ভোল্টেজ লাইন, ঠিক আছে? হাইটা কি মিন করে? হাই ভোল্টেজ, লালটা কি মিন করে? হাই ভোল্টেজ লাইন অ্যান্ড কালোটা কি মিন করে? লো ভোল্টেজ লাইন। আচ্ছা এটা দিয়ে বোঝানো হয় সিঙ্গেল ফেজ কারেন্ট। কি সিঙ্গেল ফেজ কারেন্ট? মানে সাইনোসয়েডাল সিঙ্গেল ফেজ কারেন্ট। আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট আছে সেটা দেখতে এরকম পিরিয়ডিক্যালি উঠানামা করে। হ্যাঁ, কোনো কোনো ফ্যাক্টরিতে 6টা তার যায়, ওটা হলো 3 ফেজ কারেন্ট। কি কারেন্ট? 3 ফেজ কারেন্ট। যখন ট্রিপল লাইনে পড়াশোনা করবো তখন দেখবো এই কারেন্টগুলো এরকম, ঠিক আছে? এরকম, এই যে এরকম, ওকে ওই কারেন্টগুলো এরকম। এটা হলো 6টা তারের কারেন্ট। হ্যাঁ, যেটাই তোমার 96টায় তার যায় সেটা হলো 48 ফেজের কারেন্ট। কয়টা ফেজের কারেন্ট? 48 ফেজ। হ্যাঁ, এরকম 48টা থাকে, বুঝছো? কিন্তু আমাদের বাসা বাড়িতে আছে সিঙ্গেল ফেজ, এর জন্য 2টা তার আসে, একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ। যেখানে 3 ফেজ ওইখানে 3 ফেজের 2টা যায়, একটা হাই ভোল্টেজ আর একটা লো ভোল্টেজ। অন্য 2টা যায় আরেকটা ফেজের হাই ভোল্টেজ লো ভোল্টেজ, ঠিক আছে? আরেকটা যায় আরেকটা ফেজের হাই ভোল্টেজ লো ভোল্টেজ। ফেজ কি ভাইয়া? ওই যে পড়ছো না দশা পার্থক্য তরঙ্গে, দশা পার্থক্য পড়ছো না পর্যায়বৃত্ত গতিতে, ওই দশাই হলো ফেজ, ঠিক আছে? এখানে যেটা তোমার 3 ফেজ কারেন্ট, সেখানে প্রত্যেকটা কারেন্টের মধ্যে 120 ডিগ্রি দশা পার্থক্য থাকে। এই যে বললাম না এখানে 3টা কারেন্ট যাচ্ছে একসাথে, 3 ফেজ কারেন্ট, এখানে প্রত্যেকটা কারেন্টের মধ্যে 120 ডিগ্রি দশা পার্থক্য থাকে, ঠিক আছে? এগুলো সব একটা সাইনোসয়েডাল ওয়েভ, ওকে? এগুলো পড়বা, বড় হলে পড়বা, ওকে? তো আমাদের বাসা বাড়িতে যে তারগুলো আছে, কই চলে গেছি, সরি, আমাদের বাসা বাড়িতে যে তারগুলো আছে সেগুলায় তারগুলা কি ফাঁপা? না। পরিবাহী তারগুলো কি ফাঁপা? না। তারগুলা কিন্তু নিরেট। তারগুলা কেমন? নিরেট থাকে, পেঁচানো পেঁচানো থাকে। আচ্ছা স্টিল আমরা বলি তারের পৃষ্ঠ দিয়ে ইলেকট্রন যায়। হ্যাঁ, ইলেকট্রন কিন্তু অলওয়েজ তারের পৃষ্ঠ দিয়ে যায়। কেন? তো ফাঁপা তার না, এটা নিরেট তার, ভিতর দিয়ে কেন যায় না? তাই না? এটা ফাঁপা তার না, এটা কি তার? নিরেট তার। তাহলে ইলেকট্রন কেন ভিতর দিয়ে যায় না, কেন পৃষ্ঠ দিয়েই যায়? কারণ আছে। একটা পরিবাহী নিরেট যে কোনো কিছুর চার্জ অলওয়েজ পৃষ্ঠেই থাকবে। কেন? কেন ভাইয়া? দেখো এগুলো কি সমধর্মী চার্জ না? সমধর্মী চার্জ কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এরা কি চাবে? পরস্পরের চেয়ে সবচেয়ে দূরে দূরে থাকতে। সমধর্মী চার্জ, রাইট? সমধর্মী চার্জ কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করে কি চায়? পরস্পরের চেয়ে সবচেয়ে দূরে দূরে থাকতে, রাইট? দূরে দূরে, সবচেয়ে দূরে দূরে কোন জায়গায়? পৃষ্ঠে। পৃষ্ঠের চেয়ে বড় জায়গা আর কোথাও নেই। এই নাম একটা গোলক। এই গোলকের
পৃষ্ঠের চেয়ে বড় জায়গা আর অন্য কোথাও নাই, এর চেয়ে বড় এরিয়া আর কোথাও নাই ভাইয়া। তুমিই চিন্তা করো, একটা গোলক নাও, তুমি একটা গোলক নাও না, গোলাকার একটা বলই নাও, একটা হাতে বল টল বা কমলা আম ডাম যা খুশি থাকে নাও একটা, ঠিক আছে? দেখো জায়গা সবচেয়ে বেশি পৃষ্ঠেই, এর ভিতরে যে কোনো জায়গায় এর চেয়ে জায়গা কম, যে কোনো জায়গা নাও তুমি ভিতরে, এর চেয়ে জায়গা কম, এর চেয়ে এরিয়া কম, এখানে জায়গা সবচেয়ে বেশি। সো এইখানে যদি চার্জগুলো থাকে, পৃষ্ঠে যদি চার্জগুলো থাকে, তখন কি হবে, এরা পরস্পরের চেয়ে সবচেয়ে দূরে দূরে থাকতে পারবে। এর জন্য এই চার্জগুলা পরস্পরকে বিকর্ষণ করে একজন আরেকজন থেকে সরে গিয়ে পৃষ্ঠে গিয়ে স্থান নিবে। বুঝতে পারছো আমার কথাটা, কেন পৃষ্ঠে চলে যাচ্ছে? প্রত্যেকটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, কেন? সমধর্মী চার্জ। অ্যান্ড বিকর্ষণ করে এরা কি চাবে, যেহেতু সমধর্মী, পরস্পরের চেয়ে সবচেয়ে দূরে থাকতে চাবে। সবচেয়ে দূরে থাকার জন্য কি সবচেয়ে বেশি জায়গা লাগবে, সবচেয়ে বেশি জায়গা কোথায় আছে? পৃষ্ঠে। এই চার্জগুলো পরস্পরকে ধাক্কা করে কোথায় চলে যাবে? পৃষ্ঠে চলে যাবে। কোথায় চলে যাবে? পৃষ্ঠে চলে যাবে, ঠিক আছে? কোথায় চলে যাবে? পৃষ্ঠে চলে যাবে। গ্যাসের পৃষ্ঠে এখন তো সেই আগের মতোই ভাই, 1 নম্বরও সেম, 2 নম্বরও সেম, 3 নম্বরও সেম। চার্জ কোথায় আছে? পৃষ্ঠে আছে, ভিতরে কোনো চার্জ নাই। যদি ভিতরে কোনো চার্জ না থাকে, ভিতরে প্রাবল্য 0, পৃষ্ঠে প্রাবল্য এইটা, x মিটার দূরে প্রাবল্য এইটা, একদম সেম। সো পরিবাহী ফাঁপা গোলক, নিরেট গোলক এবং অপরিবাহী ফাঁপা গোলকের জন্য এই 3টা রেজাল্ট একদম হুবহু সেম আসবে। বাট অপরিবাহী নিরেট গোলকের ক্ষেত্রে রেজাল্ট আলাদা আসবে। বাট ওটা আজকে না, ওটা নেক্সট দিন পড়বো। ওইটা আজকে না, ওইটা নেক্সট দিনই করব, ঠিক আছে? আচ্ছা, ছুটি চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন ছুটি, আজকে আর আগাবো না, ঠিক আছে? গ্রাফ আছে, গ্রাফ নেক্সট দিন। অ্যান্ড যেটা আমাদের অপরিবাহী, যেটা তোমার নিরেট গোলক, সেটাও নেক্সট দিন। ওটা বুঝান লাগবে, ওটা অনেক মানে ভেঙে টেঙে বুঝান লাগবে, ঠিক আছে? ভাইয়া একটা বর্গাকার বস্তুতে কোনায় চার্জ বেশি থাকবে কেন? ভাইয়া কোনার চার্জের ব্যাখ্যাটা কালকে দিই ভাইয়া, পরের দিন দিই। মানে কোনায় অলওয়েজ, মানে কোনাকার যে কৌণিক যে শেপ, কৌণিক শেপটা মানে যে চোখা যে জায়গাটা, সেখানে চার্জ অলওয়েজ বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা দাও হালকা করে বলে দিই, হালকা বলে দিই, পুরো ব্যাখ্যাটা পরের দিন দিব, ঠিক আছে? আচ্ছা, চার্জ যেখানে থাকে, চার্জ কি চায়? চার্জ হলো ক্ষরণ হইতে চায়। কি হইতে চায়? চার্জ হলো ক্ষরণ হইতে চায়, ঠিক আছে? অ্যান্ড ক্ষরণ হওয়ার জন্য কোনা হলো সবচেয়ে বেশি, মানে কি বলে এটাকে, আরে আদর্শকে কি বলে? প্রমিত জায়গা, সবচেয়ে কি প্রমিত জায়গা, ঠিক আছে? কিন্তু ইজিলি কি হতে পারে? ক্ষরণ হতে পারে। সো চার্জ সব এখানে এসে জমা হয়ে থাকে কিসের জন্য? ক্ষরণ হওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে? বাকি যে ব্যাখ্যাটা, যে এলাবোরেটলি যে ব্যাখ্যাটা, সেটা পরের দিন দিবেন, ঠিক আছে? আজকে আর ক্লাস লং না করি, যথেষ্ট লং হয়েছে। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হলো অপরিবাহী নিরেট গোলকের জন্য এই 3টা অ্যান্সার কি হবে, অপরিবাহী নিরেট গোলকের জন্য এই 3টা অ্যান্সার কি হতে পারে, সেইটা করে গ্রুপে পোস্ট করবা, দেন আমার সাথে পরের দিন মিলাবা। অপরিবাহী নিরেট গোলক দিয়ে আমি পরের দিন শুরু করব। অপরিবাহী নিরেট গোলকের এই 3টা অ্যান্সার কি হতে পারে? অপরিবাহী নিরেট গোলকের ভিতরে প্রাবল্য, অপরিবাহী নিরেট গোলকের পৃষ্ঠে প্রাবল্য এবং অপরিবাহী নিরেট গোলকের পৃষ্ঠ হতে x মিটার দূরে প্রাবল্য, এই 3টা অ্যান্সার কি হতে পারে, সেই 3টা করবেন। অবশ্যই বুঝাই করবা, বুঝে লিখবা। অ্যান্সার খালি লিখলেই হবে না, ঠিক আছে? তুমি বই দেখে লিখতে পারবা, আইনো বই দেখে তুমি লিখতে পারবা, বাট আগে বই দেখো না প্লিজ। নিজেকে যাচাই করতেছো ভাইয়া, কেন শুধু মানে চুরি বলতেছি না আমি, কপি করার কোনো দরকার আছে? আমি কি তোমাকে ঝাড়বো তুমি না পারলে? না, তুমি ঝাড়বো না, কিছুই বলবো না তোমাকে। তুমি কেন বই দেখে লিখতে যাবা? তুমি নিজের মতো করে একটু করার চেষ্টা করো না ভাইয়া, নিজের মতো করে একটু করার চেষ্টা করো, সমস্যা কি? ঠিক আছে, করো এই 3টা অ্যান্সার, চেষ্টা করো পারার, পরের দিন আমার সাথে মিলেও, ঠিক আছে? আচ্ছা, ওকে। ভাইয়া নেক্সট মান্থে কোন চ্যাপ্টার? নেক্সট মান্থে চলতরিৎ। নেক্সট মান্থে, এখন আমি জানি সার্কিট হান্টারের অনেকেই বলবা যে ভাই আমরা তো সার্কিট হান্টারে চলতরিৎ পড়ছি, বাট অনেকেই পড়ে নাই। অ্যান্ড এখানে আমি চলতরিৎ পড়াবো চলতরিৎ এখানে, ঠিক আছে? সার্কিট হান্টার আমি পড়াইছি, আইনো চলতরিৎ সার্কিট হান্টারে যারা ছিল তারা না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই, একই জিনিসই পড়াবো। বাট আমি এখানে পড়াবো চলতরিৎ, কারণ এই ব্যাচটা যেটা, এটা একটা কমপ্লিট ব্যাচ, সেখানে আমি কোনো চ্যাপ্টারে গ্যাপ রাখবো না, ওকে? এখন তুমি এরকম বলতে পারো, হ্যাঁ দেখো আমি একটা কথা বলি, সহজ কথা শুনো। তুমি যদি টাকার কথা বলো ভাই, তাহলে আমি কি করতাম? যারা এখানে আছে তাদেরকে আমি আমার সার্কিট হান্টারে ভর্তি করাইতাম, ওকে? বলতাম সার্কিট হান্টারে ভর্তি হও, আমার কোনো পরিশ্রম হতো না, ক্লাস রেকর্ডেড আছে, পোলাপান ভর্তি হতো, আমার শুধু টাকা চলে আসতো, ঠিক আছে? না, আমি সেটা করবো না। আমার যদি চ্যাপ্টার 3তে পোলাপান কমও হয়, যারা সার্কিট হান্টারে আসো তাদের আমি ভর্তি হতে নাই করবো, কারণ যারা সার্কিট হান্টারে আসো তাদের পড়া হয়েছে, ঠিক আছে? তাদের আর আমার কাছে চলতরিৎ না পড়লেও চলবে, ওকে? বাট যদি পোলাপান কমও হয় সমস্যা নাই, তাও আমি চলতরিৎ পড়াবো, কারণ এটা একটা কমপ্লিট ব্যাচ। এই ব্যাচটা আমি কমপ্লিট করবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো, ঠিক আছে? সো এখানে কোনো নাই, ওকে? জি ভাইয়া পড়ান, হ্যাঁ, ওকে। কি লিখেছ আর দেখি একটু।
ভুল হলে বকা দিয়ে না প্লিজ, না আমি বকা দিই না, ভুল করলে আমি কাউকে বকা দিই না। দাদা প্লিজ পড়াও, হ্যাঁ 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 পড়াবো পড়াবো পড়াবো, অবশ্যই পড়াবো। ঠিক আছে ভাই, 22 ব্যাচের এক্সামের আগে কি ফার্স্ট পেপার শেষ হবে নাকি ভাইয়া এক মান্থে একটা চ্যাপ্টার করে পড়ানো হবে? ফার্স্ট পেপার তো এমনিই শেষ হবে, ফার্স্ট পেপার তো শেষ হতে সময় লাগবে না ভাই। আমি একটা কথা বলি, সব চ্যাপ্টার 1 মাস লাগবে না, সেকেন্ড পেপারও সব চ্যাপ্টার 1 মাস লাগবে না, ঠিক আছে, যেটা আমি বলি আর কি। কারণ এই চ্যাপ্টারগুলো বড়, কিছু কিছু চ্যাপ্টার আছে ছোটো, যেমন চ্যাপ্টার 5, হ্যাঁ, যেটা তোমার এসি কারেন্ট আর ম্যাগনেটিজমের উপর, ওইটা কোনো দিনও 1 মাস লাগবে না। চ্যাপ্টার 7 কোনো দিনও 1 মাস লাগবে না। চ্যাপ্টার 9 কোনো দিনও 1 মাস লাগবে না, ঠিক আছে। ওগুলো আমরা মানে তাড়াতাড়ি শেষ দিব, ঠিক আছে, সমস্যা নেই। বাট যেগুলো বড় চ্যাপ্টার, তোমরা যদি চাও ভাই এই চ্যাপ্টার তো আমার ছোট করে কমপ্লিট করতে সমস্যা ছিল না, বাট আমি ভিতরে যাচ্ছি প্রত্যেকটা জিনিসের, কারণ প্রশ্ন কোন জায়গা থেকে আসলে বলা যায় না, এটা খুবই আনপ্রেডিক্টেবল। বুয়েটের কোয়েশ্চেন স্পেশালি খুবই আনপ্রেডিক্টেবল, কোন জায়গা থেকে প্রশ্ন চলে আসবে ইউ ক্যান নেভার প্রেডিক্ট অর ইউ ক্যান নেভার সে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে। সো আমি চাচ্ছি একটা কমপ্লিট একটা প্রিপারেশন তোমাদের নয় দিতে, এর জন্য এত ডিটেলসে যা পড়াচ্ছি, আদারওয়াইজ তো এতগুলো ক্লাস নেওয়ার দরকার ছিল না, ঠিক আছে। যাই হোক, এখন বাকিটা তোমার টেক, তুমি জিনিসপত্র কীভাবে নিবা, না আমার কিছু বলার নেই, বাকিটা কমপ্লিটলি তোমার ইচ্ছা ভাই। ওকে দাদা, ম্যাথটা ফার্স্ট করো, ম্যাথটা মোস্ট প্রবাবলি 12 বা 13 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। আজকে তো মনে হয় 9 তারিখ, 12 বা 13 তারিখ থেকে ম্যাথ ব্যাচের ক্লাস শুরু হবে, ঠিক আছে। ম্যাথ ব্যাচের মানে একটু প্রচার একটু কম হচ্ছে, ঠিক আছে, জানি কালকে থেকে শুরু হবে ম্যাথ ব্যাচের প্রচার আর কি। তোমাদের যার যার মানে দরকার ম্যাথ ব্যাচ, তারা এনরোল করে ফেলো ম্যাথ ব্যাচে। ভাইয়া আপনি আপনার মতো করে পড়ান, আমরা ভালো কিছু করতে পারি। হ্যাঁ, হোপফুলি। আমার তোমাদের নিয়ে অনেক আশা আছে, আমি সবসময় বলি অ্যাপোলো ব্যাচ আর ফিনিক্স ব্যাচ নিয়ে আমার অনেক আশা, কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো 2টা ব্যাচে পুরো ফিজিক্স পড়াচ্ছি। সো অবশ্যই অনেক আশাবাদী, অনেক বেশি আশাবাদী। না না ভাইয়া ছোট করেন না, না না আমি ছোট করবো না। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে শিখতে চাই, অবশ্যই আমিও শিখাইতে চাই যতটুকু আমি জানি ততটুকু। ওকে, গুড নাইট দাদা, গুড নাইট। ম্যাথ কোন চ্যাপ্টার শুরু হবে? সরল রেখা। ভাইয়া আপনি ম্যাথ করায়েন, আমি মোস্ট প্রবাবলি করাবো, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি হলো করাবো, কি বলে, বিন্যাস সমাবেশ করাবো, আর যদি পসিবল হয় দেন ডিফারেন্সিয়েশন করাবো, ঠিক আছে। টেক লাভ ব্রো। ওকে, ম্যাথ কি অল ক্লিয়ার করা হবে? অবশ্যই, ঠিক আছে। যদি শুধুমাত্র অ্যাডমিশন টার্গেট করে পড়ানো হইতো তাহলে আমি নামে অ্যাডমিশন ব্যাচ দিতাম, একাডেমিক ব্যাচ দিতাম না, ঠিক আছে। এই যে এখানে যেরকম পড়ানো হচ্ছে, কি বলে, এখানে যেরকম পড়ানো হচ্ছে সেরকমভাবে পড়ানো হবে হলো আমাদের একাডেমিক ব্যাচগুলোতে, অ্যান্ড অ্যাডমিশন ব্যাচে টান দিয়ে পড়ানো হবে, ঠিক আছে। অ্যাডমিশন ব্যাচ তাদের জন্যই খোলা হবে যাদেরকে আমরা ধরে নিব যে অন্তত বেসিক কিছু হইলেও আইডিয়া আছে, একদম জিরো বেস, এখানে যেমন একদম জিরো বেসিক থেকেই পড়াই, সো ওইখানে তো একদম জিরো বেসিক থেকে পড়ানো যাবে না, তাহলে তো অ্যাডমিশন এত তাড়াতাড়ি কভার করা যাবে না, তাই না। সো অ্যাডমিশন ব্যাচের ব্যাপার সবাই অন্যরকম, বাট একাডেমিক ব্যাচে ধরেই নিব যে তোমরা কিছুই পারো না, সো একদম ওখান থেকে শুরু করবো, ঠিক আছে। এখন ধরো সেকেন্ড পেপার পড়তে আসছো, তোমরা যখন সেকেন্ড পেপার পড়তে আসবে আমি তো ধরে নিব যে ফার্স্ট পেপারে কিছু কিছু নিচে আইডিয়া আছে, যেমন ভেক্টরের আইডিয়া আছে, এটা ধরে নিব আমি, তাই না, গতিবিদ্যার কিছু আইডিয়া আছে, এটা আমি ধরে নিব, রাইট। সো এইটুকু তো তোমাদের জেনে আসা লাগবে। আচ্ছা, ইনশাল্লাহ ভাই ডিটেলস হ্যাঁ, আই হোপ নেক্সট ইয়ারের ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে পারবো। হ্যাঁ অবশ্যই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস হাতে আছে না। ফার্স্ট পেপার, হ্যাঁ ফার্স্ট পেপার হোপফুলি ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে, অ্যান্ড এইটাও ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ হবে। আচ্ছা ওকে ভাইয়া, কোন দিন ক্লাস হবে এখনো ঠিক করিনি ভাইয়া, ঠিক করবো। ততদিন আল্লাহ হাফিজ, টাটা। বুয়েট ব্যাচ কবে আসবে? আমার পরীক্ষার পর আসবে, এখন না, এখন এত প্রেশার আমি নিতে পারবো না ভাই, আমার নিজের পড়াশোনা আছে ভাই, ওগুলো বাদ দিয়ে নিজের পড়া ক্ষতি করে আমি পড়াতে পারবো না, সরি। সো বুয়েট ব্যাচ আমার পরীক্ষার পর আসবে, পরীক্ষার আগে না, ডিউ ক্র্যাকার শেষ হবে তারপর, তার আগে না, এত প্রেশার নিতে পারবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, কারণ আমি সত্য কথা বলতে আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী না, আমি কোয়ালিটিতে বিশ্বাসী। আমি চাইলে অনেক ব্যাচে নামাইতে পারি, আমি জানি ব্যাচ নামাইলে আমার টাকা আসবে, সত্য কথা ভাই। ব্যাচে যদি 100 জন ভর্তি হয় তাও আমার জন্য প্রফিটেবল, সত্য কথা ভাই, ঠিক আছে। আমি যদি আমার টাকার চিন্তা করি তাহলে আমি ইচ্ছা মতো ব্যাচ নামাবো, ঠিক আছে। ব্যাচ নামে পোলাপান না, কোনো ব্যাপার না, হালকা একটু প্রমোশন চালাইলে, হালকা একটু উল্টাপাল্টা কাজ করলে আপনি পোলাপান চলে আসে, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, আমার মাঝে মাঝে যেটা মনে হয় যে অনেক সময় আমরা কি করি, মানে কোয়ান্টিটির দিকে ফোকাস করতে গিয়ে নিজের কোয়ালিটিটা ড্রপ করে ফেলি। আমি ওটা চাই না, আমি লাইক থাকুক, কমই থাকুক সমস্যা নাই, বাট আমি নিজের কোয়ালিটি হোল্ড করতে চাই, সেটা যেমনই হোক। আমি জানি আমি কতটুকু পড়াইতে পারি, আমার মোটামুটি আছে, তোমরা কীভাবে নাও আই ডোন্ট নো,
তোমাদের টেক তোমাদের কাছে আমার কোনো জোর জবরদস্তি নেই যে আমাকে বলো আমি ভালো পড়াই না, আমার কোনো জোর জবরদস্তি নেই ভাই, আমি জানি আমি কেমন পড়াই, আমার আইডিয়া আছে মোটামুটি। আর তুমি আমাকে কীভাবে নিবা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, সমস্যা নেই। বাট আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী না, আমি মোটামুটি কোয়ালিটিতে বিশ্বাসী। আই উইল ট্রাই টু হোল্ড মাই কোয়ালিটি, তাতে ব্যাচের সংখ্যা বাড়ুক, ব্যাচের সংখ্যা কমুক, ডাজন্ট ম্যাটার টু মি। ঠিক আছে, আমার যে 2টা ব্যাচও থাকে, যে 2টা ব্যাচ আছে, 2টা ডেডিকেটেড ব্যাচ নিয়ে আমি বহুত খুশি, 700+ স্টুডেন্ট আছে, আমি বহুত খুশি ভাই। 2টা ব্যাচ মিলে 700+ স্টুডেন্ট আছে, আমি বহুত খুশি। 700 বা 750-এর মতো স্টুডেন্ট আছে, আমি বহুত হ্যাপি ভাই। দরকার নেই এত বেশি, দরকার নেই। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস আজকের মতো এখানেই শেষ করে, অনেক বক বক করছি, সরি সময় নষ্ট করার জন্য। ঠিক আছে, পড়াশোনা করো, অ্যান্ড হোমওয়ার্ক মাস্ট। টাটা।